নিউরোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা। ক্লাস নাম্বার হচ্ছে 15। তো বিষয় হচ্ছে সংখ্যা তত্ত্বে পাঁচ সংখ্যার গুরুত্ব, বৈশিষ্ট্য ও বিচার পদ্ধতি। আজ ক্লাস হচ্ছে 21শে নভেম্বর 2025, অর্থাৎ 21 তারিখকে 3, মাসের সংখ্যা 2, সালের সংখ্যা হচ্ছে 9, সমান হচ্ছে 5, অর্থাৎ বুধ। তো সেই আমরা যে পাঁচ সংখ্যা নিয়ে আমরা ক্লাস শুরু করছি, সেই বুধ, বার হচ্ছে শুক্র, শুক্রকে মিলে 11, 11 সমান হচ্ছে 2, অর্থাৎ চন্দ্র। সকাল 8টায় ক্লাস শুরু হয়েছে, অর্থাৎ 8 আর 2 10 মিলে 1। তাছাড়া প্ল্যানেটটি আজকে সকাল 8টার প্ল্যানেট কিন্তু দেওয়া আছে বৃশ্চিক লগ্ন, লগ্নে মঙ্গল চন্দ্র, তারপর হচ্ছে চতুর্থে অর্থাৎ কুম্ভে রাহু শনি, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, আর হচ্ছে তুলাতে বুধ এবং শুক্র অবস্থান করছে। অবশ্য আমরা রবি দেইনি, তো রবিটা বৃশ্চিকে হবে। এই তো হচ্ছে কে প্ল্যানেট। তাছাড়া এপাশে একটি হাতও অঙ্কিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সংখ্যা তত্ত্বে পাঁচ, পাঁচ হচ্ছে, আমরা জানি যে হাতে পাঁচটি আঙ্গুল, পাঁচটি আঙ্গুল একটি দেয় বিশেষ করে বিদ্যা, আর একটি বুদ্ধি, একটা জ্ঞান, একটা গরিমা, আর একটা সূক্ষ্মতা। এই পাঁচটি জিনিস হাতের পাঁচ আঙ্গুল দেয়। তো এই পাঁচ আঙ্গুলের মধ্যে বিশেষ করে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে বা নিউমারোলজিক্যাল বিশেষ করে পাঁচ সংখ্যা আমাদের কি দেয়, আমরা একটু ঘুরে দেখে আসি। আমরা কিন্তু জানি যে পাঁচ সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, বুধের যে শত্রু আমরা বা মিত্র, এটা কিন্তু আমরা জানি। পূর্বেই কিন্তু আমরা জেনেছি বুধের একমাত্র শত্রু চন্দ্র। তাছাড়া বিশেষ করে চন্দ্র কাউকে না, বুধ কাউকে শত্রু মনে করে না, কিন্তু একমাত্র চন্দ্রকে মনে করে। কেন করে? বুধ গ্রহ বুদ্ধি বা জ্ঞানের প্রতীক। সে নিজের বুদ্ধি বা জ্ঞান নিয়ে সর্বদা চলতে চায়। তাই তো সে চন্দ্রকে কেন শত্রু মনে করলো, এটি কিন্তু একটি প্রশ্ন, আমরা এটি পরবর্তীতে যাব। তাছাড়া সমগ্র মানব জাতি যেটি, সেটি আমরা জানি যে পঞ্চতত্ত্বের দ্বারা কিন্তু নির্মিত। পঞ্চতত্ত্ব কি? পঞ্চতত্ত্ব হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব ছাড়া বিশেষ করে মানব জাতি সৃষ্টি হতে পারে না। তাছাড়া বিশেষ করে আমরা যে যদি দেখি যে ক্ষিতি তত্ত্ব, ক্ষিতি যেমন কেমন করে যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটা যে পঞ্চতত্ত্ব কিভাবে মানুষকে সৃষ্টি করে, তার জন্য আমরা জানবো যে এই ক্ষিতি কি। ক্ষিতি হচ্ছে মানুষের শরীরে যে অস্থি থাকে, যে মাংস থাকে, যে ত্বক থাকে, যে নাড়ি থাকে, এবং শরীরে যে পশম বা লোম থাকে, এই পাঁচটি হচ্ছে ক্ষিতি। তাহলে ক্ষিতি যদি পাঁচটি হয়, তাহলে অপ কি? অপ মানে হচ্ছে অপতত্ত্ব। তো অপতত্ত্ব হচ্ছে যেটি শুক্র। শুক্র, আমরা জানি যে শুক্র কি। তারপর রস, শরীরে যে রস, সেই রস, রক্ত, যে রক্ত প্রবাহিত হয়, আমরা অনেকে ব্লাড ডোনেট করি, আবার ব্লাড নেই, তো সেই রক্ত। তাছাড়া মজ্জা, হাড়ের ভিতর যে মজ্জা, সেই মজ্জা, এবং মূত্র মানে প্রস্রাব, এটি হচ্ছে অপতত্ত্ব। তাছাড়া ক্ষিতি অফ গেল, এবার তেজ। তেজ তাহলে কি? তেজ তত্ত্ব হচ্ছে যে আমরা যে ক্ষুধা পাই, ক্ষুধা পেলে আমাদের খাবারের প্রয়োজন, তো সেই ক্ষুধা, তারপরে তৃষ্ণা পাই, তৃষ্ণা পেলে আমরা জল খাই। তো জলের তৃষ্ণা কেন? আমাদের এখানে বিদ্যার তৃষ্ণা রয়েছে, কারো না কারো ভ্রমণের তৃষ্ণা রয়েছে, যত রকমের তৃষ্ণা। তো এটি যেহেতু শরীর গঠন, তো শরীরের তৃষ্ণা, সেটি কিন্তু মনে রাখতে হবে। তারপর ছাড়া নিদ্রা, নিদ্রা ছাড়া কিন্তু কোনো মানব জাতি বা কোনো মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না। তার বিশ্রাম বা নিদ্রা, এটি কিন্তু দরকার। সেই নিদ্রার পরে বিশেষ করে যেটা শ্রান্তি বলে, যে আরাম আয়েশ, আবার অলসতা বা আলস্য, আলস্যও কিন্তু প্রয়োজন আছে। যে অলসতা যদি না থাকে, তাহলে ওই যে অলস মস্তিষ্ক শয়তানের হাড্ডি আমরা বলি, আবার অলস মস্তিষ্ক, বিশেষ করে যারা অলস, তারা কিন্তু শর্টকাট পথ বের করতে পারে অতি সহজে, তাদের ভিতরে একটা এক্সট্রা অর্ডিনারি থাকে। আজকে বুধের ক্লাস কেন? বিশেষ করে আমরা জানি যে মানুষ বাক শক্তি এবং বাক প্রতিবন্ধী আর দৃষ্টি প্রতিবন্ধী। তো বাক প্রতিবন্ধী মানে সে কথা বলতে পারে না। তো এই যে কথা বলতে পারে না, বা যারা এই অলস, বিশেষ করে যারা করে না, মানে বিশেষ করে শান্তি চায় না বা ঘুমাতে চায় না, এরা অনেক সময় ব্রেন অটিজমও বলি আমরা কিন্তু। তো বিশেষ করে যদি বাক শক্তি বলি, মুখের এই
বাকশক্তিটা কিন্তু বুধই দেয়। তো বাকশক্তি সম্পন্ন মানুষ, বিশেষ করে যারা বাকশক্তিহীন, তাদের এই বাকশক্তি কে দেবে? সেটি কিন্তু কর্ণ দেয়। কান দিয়ে শোনে না, তাই সে বলতে পারে না। তো আসবো আমরা পরবর্তীতে এই পাঁচ সংখ্যার ক্লাসে, আমাদের বুদ্ধি কোন কাজে দরকার বা বুধ আমাদের কেন দরকার, এই পঞ্চতত্ত্বে আমরা একটু যাই। তারপর হচ্ছে ক্ষিতি অব তেজ গেল, তারপরে হচ্ছে মরুত। মরুত সেটি হচ্ছে মরুত আবার পাঁচ ধরনের, যেমন মানুষকে ধারণ করে যে ধরনী, তাছাড়া চালন করে পরিচালনা করে যে, তাছাড়া যে খেপায় অনেকে খেপিয়ে তোলে ক্ষেপণ, তারপর সংকোচন, যাকে খুব আহ, সংকীর্ণ করে তোলে। এই সংকীর্ণ নিয়ে কিছু কথা বলতে হবে। যে আমরা অনেক সময় মনে করি যে ক্লাস আমরা প্রাইভেট টিউটর দিয়ে শিখে নেব। ধরেন অনেক সময় ক্লাসে ছেলেটি স্কুলে যে বা স্কুলে যেতে পারেনি, বাড়ি বসে এটি পড়ে নেবে, বা একজন প্রাইভেট টিউটর রেখে নেব, সেখান থেকে শিখে নেব। কিন্তু এই জ্যোতিষ তত্ত্ব, বিশেষ করে সেই সম টিউটর পাওয়া কিন্তু কঠিন, খুব কঠিন। কারণ এই সাবজেক্ট, বিশেষ করে অনেকে যারা মনে করছেন ক্লাস করব না, পরে ভিডিও দেখে নেব, বা অনেকে চিন্তা করেন যে বিশেষ করে আমরা এটি পরবর্তীতে অন্য কারো কাছ থেকে শিখে নেব। যদি অন্য কারো কাছ থেকে শিখে নিতে পারবেন তাহলে তো অবশ্যই অবশ্যই আমি ধন্য হব। তাছাড়া যে শিখে যদি না নিতে পারেন, তাহলে সেটি কিন্তু আপনাদের ওই ঘাটতি থেকে যাবে। তো সেটি কিন্তু এই বুদ্ধির মধ্যে, আপনাদের বিবেকের মধ্য দিয়েই বুঝতে হবে। তাছাড়া প্রসারণ, প্রচার প্রসার, যেমন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সবসময় চায় আপনাদের শিক্ষা দিতে, আপনাদের জনসমাজে সমাদৃত করতে, আপনাদের কিভাবে প্রচার প্রসারণ করতে, কিভাবে কথা বলতে বা বক্তৃতা দিতে, কিভাবে লেখনী তৈরি করতে বা লিখতে শিখায়, যেভাবে সেই লেখা কিভাবে শিখায়, বা একজন সুদৃঢ় জ্যোতিষ হতে যাবতীয় যা কিছু রয়েছে তার প্রচার প্রসার কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চায়। অনেকে আপনারা গ্রহণ করছেন, অনেকে করছেন না, সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই ব্যক্তিগত ব্যাপারের ভিতর দিয়ে যারা সংকুচিত রয়েছেন, বিশেষ করে সংকোচন যেটি আমাদের দেহতত্ত্ব যেটি সৃষ্টি করেছে, সেই মরুতত্ত্বের মধ্যে কিন্তু রয়েছে আমাদের সেই সংকোচন পদ্ধতি। তো সেই সংকোচন যদি আমরা নিজেকে সংকোচন করে রাখি, তাহলে দেখবেন যে ওই প্রস্ফুটিত হওয়ার সময় কিন্তু আসলে দিন দিন ফুরিয়ে যাবে। দিন দিন আমাদের আয়ু বাড়ছে, মানে সরি বয়স বাড়ছে, কিন্তু সামনের দিকে কিন্তু আহ, মানে শূন্যতাও বাড়ছে। অর্থাৎ আমরা নিচের দিক থেকে বড় হচ্ছি, উপরের দিকে জায়গা কিন্তু কম পাচ্ছি। অর্থাৎ সামনে আজ করব না করব কাল, এইভাবে দিন মানে গেল খালি, ওই যে গ্রামের ভাষায় বলে, তো কাল করব বলে, কাল শিখবো বলে যে রাখছেন, ওই ইঞ্চিতে কিন্তু কমতে থাকছে। অর্থাৎ বুধ কি দেবে সেটি আমাদের একটু বুঝতে হবে, যে আমরা কিভাবে আমরা সংকুচিত হচ্ছি। আমি লক্ষ্য করেছি যে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আসন্ন মানে এই আহ, মানে এই খুব কাছাকাছি সময়ে আমরা যে সম্মেলন সমাপ্ত করলাম, আপনারা অনেক শিক্ষার্থী আসতে পারেননি, অনেকে আসছেন। তো যারা আসছেন তারা অনেকটা কি বুঝেছেন, বা যারা আসেননি তারা কি অনুধাবন করেছেন, এই সকল অনুধাবন শক্তি, সংকোচন প্রসারণ, এমনকি খেপিয়ে তোলা যে যে দিকটি, যে আপনাদের যায়নি, বা আমাদের ভিতরের যে মূলতত্ত্ব যেটি আমাদের খেপিয়ে তুলবে, কেন যাব ওখানে, আরে কি হবে সম্মেলনে, যে হয়তো একটু ওই খাওয়া দাওয়া গ্যাদারিং আর হচ্ছে একটি জিনিসপত্র ধরে দেওয়া ছাড়া আর কি। কিন্তু এর ভিতরে যে কত আদর্শ, কত শিক্ষা লুকিয়ে রয়েছে, সেটি একমাত্র বুদ্ধি দিয়ে বুঝতে হবে, অর্থাৎ বুদ্ধ দিয়ে কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, তার পরবর্তী হচ্ছে আরেকটা তত্ত্ব, সেটা কি থাকলো, ক্ষিতি অব তেজ মরুত, আরেকটা হচ্ছে বোম তত্ত্ব। বোম কি, বোম মানে বোমা নয়, যেটি দিয়ে অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা যেটা দিয়ে জগৎ ধ্বংস করা হয়, সেই বোম নয় কিন্তু। এই বোম তত্ত্ব হচ্ছে মানুষের জীবনে যে, মানুষের মধ্যে যে রাগ থাকে, যেমন আমি অনেক রাগী মানুষ, এটা আপনারা দেখেছেন, যে আমি রাগকে কন্ট্রোল করতে পারি না। তো এই কেন কন্ট্রোল করতে পারি না, সেটা আপনাদের জ্যোতিষ বিচার করে বের করতে হবে। যেহেতু আপনারা জেনেছেন যে আমার জন্ম তারিখ হচ্ছে 12ই নভেম্বর 1975, আর সময়টি হচ্ছে রাত 11টা 45, আমার জন্ম বাগেরহাট। তো কেন আমি এই রাগ কমাতে পারি না? এই বোম তত্ত্বের মধ্যে কিন্তু রয়েছে আমাদের সর্বপ্রথম যে তত্ত্ব, সেটি হচ্ছে রাগ। তাছাড়া দেশ মানে কোন দেশ, দেশ মানে স্বদেশ বিদেশ সেই দেশ নয়, হিংসা বিদ্বেষ যেটি। তো এটি ও কিন্তু এই বোম তত্ত্বের প্রায় সিংহভাগ কিন্তু আমার ভিতরে রয়েছে। সেটি যে এই হিংসা তত্ত্ব বা দেশ তত্ত্ব। আবার লজ্জা, হ্যাঁ লজ্জা আমার ভিতরে অবশ্যই রয়েছে।
সেই লজ্জার পরিমাণ অনেকটা বেশি। অর্থাৎ বোম তত্ত্বের সকল তত্ত্বগুলো কিন্তু আমার ভিতর রয়েছে। আবার ভয়, হ্যাঁ, প্রচন্ড ভয়। আমি চোখে চোখ রেখে কথা বলতে পারি না এটা। তাছাড়া প্রচুর পরিমাণে ভীতু মানুষ আমি, যেমন সাহসী তেমনি রাগী, আবার তেমনি বিপরীতে প্রচন্ড ভয়। আবার মোহ, এই মোহটাও কিন্তু আমার ভিতরে রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের উপস্থিতি আমাকে কতটা ধন্য করেছে। এই উপস্থিতি আমি কেন চাই, এই যে মোহ, এই যে কোন মোহ আমার কাছে রয়েছে, এই শাস্ত্র নিয়ে যে মোহ, এই মোহকে আদৌ আপনারা যে কত পরিমাণ আমার ভিতরে রয়েছে, এটি আপনাদেরই কিন্তু বিচার করতে হবে। তাছাড়া ধরেন এগুলো যদি সকল পরিমাণেই যদি থেকে থাকে, তাহলে আমি বলবো যে বোম তত্ত্বের একেবারে যে পঞ্চভূত, সে পঞ্চভূত আমার ঘাড়ে মানে বসতি স্থাপন করেছে। তাছাড়া আমরা জানি যে এই পঞ্চভূত বা সূক্ষ্ম যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাব্রহ্মাণ্ড যেটি, এই মহাব্রহ্মাণ্ড যে উৎপত্তি হয়েছে, এটি হচ্ছে যে এই উৎপত্তি হচ্ছে এই পঞ্চতত্ত্ব দিয়ে। যেমন আমরা জানি যে আহ, ওই যে বললাম যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা, এই যে পাঁচটা হাতের পাঁচ আঙ্গুল, আমরা ছয় আঙ্গুলের মানুষও কিন্তু দেখেছি যে আঙ্গুল ছয়টি। আবার দেখা যাচ্ছে কেউ দেখেছেন কিনা যে আঙ্গুল সাতটি, এমনও হতে পারে। কিন্তু এই ছয় আঙ্গুল মানে এক্সট্রা আরেকটি আঙ্গুল, এক্সট্রা আরেকটা অর্ডিনারি। ওই অর্ডিনারিটা কি, বিশেষ করে সেই আঙ্গুলটি কি টেনে আনে, সেটিও কিন্তু এই পাঁচ সংখ্যার মধ্যে আমাদেরকে বুঝতে হবে। তাছাড়া যেমন মুদ্রা, মুদ্রা আমরা অনেকে জানি যে যারা এই বিশেষ করে পূজা অর্চনা করেন তারাও জানবেন, বা অনেকে যারা যোগ ব্যায়াম করেন তারা জানবেন, যারা দীক্ষা নিয়েছেন ইষ্টমন্ত্র গুরু মন্ত্র যারা জপ করেন তারাও জানবেন। তো এই মুদ্রা আমরা জানি যে মুদ্রা শিক্ষা না দিয়ে কিন্তু দীক্ষিত করা হয় না কখনো। তো সকল প্রকার শিক্ষা এবং দীক্ষা কিন্তু বুধের মধ্যে রয়েছে, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। সেই মুদ্রার মধ্যে রয়েছে মধ্য। মধ্য কি, মধ্য কেন মুদ্রায় দরকার, এটি কেন মুদ্রার মধ্যে এলো, অনেক প্রশ্ন। বুধের ক্লাস শেষ করতে গেলে মনে হয় না যে 3 ঘন্টায় এটা শেষ করা যাবে, এটা দরকার হচ্ছে মিনিমাম 30 ঘন্টা। যাই হোক, তো মধ্য, তারপরে হচ্ছে মৎস্য। মৎস্য কি, কেন, এটি কেন মুদ্রার মধ্যে এলো। তাছাড়া মাংস কেন, তারপরে হচ্ছে ওই মধ্য মৎস্য মাংস মুদ্রা ও মৈথুন। তাহলে এই যে পঞ্চমুদ্রা, এই পঞ্চমুদ্রার ভিতর মৈথুন কি আপনারা জানেন, মুদ্রাও জানেন, মাংস কি জানেন, মৎস্য কি জানেন, মধ্যও জানেন। যাই হোক, এটা আমরা আলোচনা কমিয়ে দিই। তাছাড়া বৈষ্ণব তত্ত্বে কিন্তু পাঁচটা তত্ত্ব থাকে। যেমন আমরা গুরু ধরি দীক্ষার জন্য, তো এই গুরু ধরি, গুরুর কাছ থেকে মন্ত্র নেই, মন্ত্র থেকে আবার আমরা বর্ণভেদ করি, সেই সঙ্গে দেবতাদের পূজা অর্চনা করি, আবার দান ধ্যান করি। এই যে ধ্যান দেবতা বর্ণ মন্ত্র গুরু, এগুলো কিন্তু এই যে পাঁচটি আমাদের বৈষ্ণব তত্ত্ব, সেগুলো কিন্তু এই বুধ দ্বারা সৃষ্টি। তাছাড়া কর্ম আমাদের পাঁচটা। কি পাঁচটা, ওই যেমন পাঁচ আঙ্গুল বললাম, সৃষ্টি স্থিতি, পরে কি সংহার, তারপর তিরোভাব, তারপর আবির্ভাব। তাহলে আবির্ভাব কখন হচ্ছে, তিরোভাব কখন হচ্ছে, অর্থাৎ আবির্ভাব দিবস। আপনারা জানেন যে আমরা এই সম্মেলনের পরবর্তী একটি মিটিং ডেকেছিলাম, তখন কিন্তু আমাদেরই একজন শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রিধারী, উনি বলেছিলেন যে স্যার আপনার জন্মদিনটা তিথিতে হওয়া উচিত, আপনার তিথিটা যদি বলেন। আচ্ছা, আপনার যদি ভালো লাগে তাহলে তিথিটা তো আমরা জন্ম তারিখ রয়েছে, আপনি তো 1 মিনিটে বের করে নিতে পারেন। কিন্তু আমি বলেছিলাম যে তিথি পালিত হয় হচ্ছে যখন সেই জাতক মহামানব হবে, অর্থাৎ তার কর্মগুণে, সে জন্মগ্রহণ করে কর্মগুণে যখন মহামানবে রূপান্তরিত হয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তারপর ওই মৃত্যুর যে দিনটা, যে তিথিতে মৃত্যুবরণ করে, ওই পরের বছর যে ওই একই তিথিতে গিয়ে তার যে সংস্কার পদ্ধতি, অর্থাৎ তার প্রেতাত্মার জন্য যেটি করা হয়, সেটি হচ্ছে ওই মুখ্য চান্দ্র বা মুখ্য গৌণচন্দ্র যে পক্ষ, ওই সময় থেকে পক্ষ কার্যকরী হয়। এর আগে পক্ষের কোনো মূল্য নেই। তো সেটি মারা যাওয়ার পরে তা উনি হয়তো চান যে আমি আজকেই মারা যাই, মারা গেলে উনি তিথিটা পালন করতে পারবেন, বা যে কোনো ভাবে হোক, উনি কি চান আমি জানি না। তা নিয়ে গ্রুপেও একটা লেখা দিয়েছিলেন, আমি তার পাল্টা একটি লেখা দিব, কিন্তু সে সময় আমার হয়নি, আর জানুয়ারি মাস পর্যন্ত হবেও না। তো আমার এটি মাথায় রয়েছে যে হ্যাঁ, আমি এটি নিয়ে একটি লিখব। তাছাড়া আমরা জানি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমরা এটা কিন্তু জানি, সেটি কি, যে বিশেষ করে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটা আমরা জানি যে পঞ্চ ইন্দ্রিয়।
পঞ্চ ইন্দ্রিয় ছাড়া আমরা চলতে পারি না, চোখ ছাড়া দেখতে পারি না, কান ছাড়া শুনতে পারি না। অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী, সে মানে কিছু দেখতে পারছে না। আবার কর্ণ প্রতিবন্ধী, সে হচ্ছে কথা বলতে পারছে না বা শুনতে পারছে না। নাসিকা প্রতিবন্ধী, মানে ঘ্রাণ নিতে পারে না। অর্থাৎ আমার যেমন ঘ্রাণ ইন্দ্রিয় নেই, এটিও আপনারা সব থেকে বের করতে পারবেন। আমি ঘ্রাণ টের পাই না, এমনকি পারফিউম সহ্য করতে পারি না। তো এই যে ঘ্রাণ ইন্দ্রিয় আমার দুর্বল, কেন দুর্বল? তারপর ছাড়া জিহ্বা, এই যে জিহ্বা, এই জিহ্বাই কিন্তু মানুষের নরম শক্ত, এটি কথা বলতে সহযোগিতা করে। অর্থাৎ বাক শক্তি কিন্তু জিহ্বাই এনে দেয়। জিহ্বা উপরে বাড়ি খাবে, জিহ্বা সাইডে যাবে। আমাদের ওই যে সুকান্ত বাবু নাকি মাগুরা, উনি যে খেল দেখালেন আমাদের সুন্দরবন ভ্রমণের সময়, সেটি তো আসলে অবিস্মরণীয়। এটি আহ কিভাবে উনি রপ্ত করেছেন, বা এটা স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছেন, না হলে সম্ভব নয়। এটি জিহ্বা দ্বারাই সম্ভব। তো ওনার শক্তি যদি কখনো পাই, সেটি আমি বিচার করে একটু বের করার চেষ্টা করব। তো সেটিও জানুয়ারির পরে, জানুয়ারির আগে নয়। তাছাড়া জিহ্বা এবং ত্বক, ত্বকের মসৃণতা, আমরা অনেকে পারফিউম ব্যবহার, ওই সরি, অনেকে এই যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি, যে আমরা ফর্সাকারী ক্রিম। তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে যদি ফর্সা হওয়া যেত, তাহলে আফ্রিকার নিগ্রো মানুষগুলো কিন্তু ফর্সা হয়ে যেত। এটি কিন্তু বুঝতে হবে। অর্থাৎ ত্বক এই মানব দেহকে সৃষ্টির মধ্যে বা পঞ্চতত্ত্বের মধ্যে বা এই পঞ্চভূতের মধ্যে বা এই পাঁচ বা বুধের মধ্যেই কিন্তু সেই ত্বক রয়েছে। তাছাড়া আমরা জানি যে দেবতাদের পূজায় অনেক সময় আমরা, অনেক সময় কি সর্বদা, পঞ্চপল্লব, মানে পাঁচটা আহ আমের পাতা দিয়ে আমরা পল্লবটা দিই। এখানে কিন্তু কেউ সাত পল্লব দিচ্ছে না, নয় পল্লব দিচ্ছে না, 11 পল্লব দিচ্ছে না, পাঁচটা পল্লব দিচ্ছে, পাঁচটা পাতা দিচ্ছে। তো এই পঞ্চপল্লব আমরা পূজায় যে পাঁচ প্রকার আহ দ্রব্য দিই, যেমন পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, তারপরে হচ্ছে পঞ্চমিষ্টি, পঞ্চামৃত, এই যে এই জিনিসগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে? কেন আমরা পঞ্চামৃত দিই? পাঁচটি মিষ্টি দিয়ে পঞ্চামৃত করি, পঞ্চমিষ্টি করি। তাছাড়া পঞ্চগুড়ি করি, পঞ্চগব্য করি। পঞ্চগব্য আপনারা জানেন, এখানে অনেকেই ব্রাহ্মণ রয়েছেন, অনেকে জিজ্ঞেস করেন কিন্তু জ্যোতিষদের কাছে, পঞ্চগব্য কি, আবার পঞ্চগুড়ি কি। তাহলে পঞ্চগুড়ি কিন্তু দুই প্রকার হয়, আবার পঞ্চগব্যও কিন্তু না, পঞ্চগব্য এক প্রকার হয়। তাছাড়া পঞ্চরত্ন আমরা জানি, কোন 9টা রত্ন জানি, তার ভিতরে পঞ্চরত্ন কোন 5টা রত্ন নিয়ে আপনারা পঞ্চরত্ন নিবেন। এগুলো অবশ্য পঞ্জিকার ওই জ্যোতিষ বচনে রয়েছে, এটি আপনারা পড়ে নেবেন। তাছাড়া পঞ্চপল্লব কেন ব্যবহার করি, এটিও কিন্তু আমাদের দরকার। তাছাড়া আমাদের জানতে হবে, আমরা জানি যে পঞ্চতীর্থ জানি, পঞ্চবটী বন জানি, যেখানে পঞ্চবটী বনে আরে, আমার ক্যামেরাই তো ডিস্টার্ব করে। যাই হোক, এবার আমরা একটু আসি আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন, তাদের উদ্দেশ্যে একটু আসি যে পাঁচ সংখ্যা আমাদের কি দিচ্ছে। দেখুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। তো এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই সেই বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতা যদি বলি, বা 5 ওয়াক্ত না হয়ে 6 ওয়াক্ত তো হয়নি, কেন 5 ওয়াক্ত হলো? এটি আমাদের কিন্তু বুঝতে হবে। যে মহান রাব্বুল আলামিন আমাদের যেটি পবিত্র কোরআন শরীফে যেটি লিপিবদ্ধ করে গেছেন, যে নামাজ 5 বার হবে। তো এই 5 বার তার নামকরণ করেছেন, ফজর দিয়ে, জোহর দিয়ে, আসর দিয়ে, মাগরিব এবং ঈশা দিয়ে। তাহলে এই 5 বার কেন নামাজ হবে? কেন 4 বার সৃষ্টি করেননি বা উনি লেখেননি, বা বিশেষ করে 6 বার কেন লেখেননি? এর গুলো তত্ত্বও কিন্তু আপনারা এই পাঁচের মধ্যে পাবেন। তাছাড়া বিশেষ করে আমরা যে পঞ্চ বেনা জানি, পঞ্চবেনা, আমাদের যারা মুসলিম শিক্ষার্থী আছেন তারা ভালো বুঝবেন, এটি আমি একটু কম বুঝবো। সেটি হচ্ছে, আমরা যে কলেমা করি, কলেমা করে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তারপরে আমরা যে রোজা রাখি, হজ করি, তারপরে যে জাকাত দেই, মানুষকে দান ধ্যান মানে জাকাত, আর এই যে নামাজ পড়ি, এগুলো কিন্তু পঞ্চবেনা। তাছাড়া দেবাদিদেব, আমরা ওই দিক থেকে একটু বেরিয়ে যাই, আরো অনেক কথা ওখানে রয়েছে। দেবাদিদেব মহাদেব, যিনি শিব, আমি আগেই বলেছি তার তিন, মানে শিবকে কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা। ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? বিষ্ণু। আবার বিষ্ণুকে কে সৃষ্টি করেছেন? স্বয়ং শিব। এটি আমরা কিন্তু বলেছি। তো ওই দেবাদিদেব শিবের যে প্রিয় মন্ত্র, নমো শিবায়, এটি কিন্তু 5টি অক্ষর দিয়ে তৈরি। যদিও আমরা বলি ওং নমঃ শিবায়, এটি কিন্তু পূজার ক্ষেত্রে হয়। একদিন নারায়ণ বাবু বলেছিলেন যে পূজা দেওয়ার ক্ষেত্রে ওং ব্যবহৃত হবে, আমি একমত সে সঙ্গে। কিন্তু পঞ্চাক্ষর মন্ত্র হচ্ছে নমঃ শিবায়। আপনারা হিন্দিতে বা বিভিন্ন ভাষায় আপনারা যখন ওই শিবের মন্ত্রগুলো যখন শুনবেন, তখন দেখবেন নমঃ শিবায়, নমঃ শিবায়, এবং ওং কিন্তু আর বলছে না। তো এটি আপনারা ওখান থেকে
জেনে নিতে পারবে। যাই হোক, সেটি নিয়ে আমরা আর, কি বা যাব। তো এই যে পঞ্চতত্ত্ব যেটি আমাদের সৃষ্টি করেছে, সেটি কিন্তু আমাদের নিউমারোলজিকেও কিন্তু সৃষ্টি করবে। এটি কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। এমনকি এই পাঁচ ব্যতিরেকে, যেমন এক ক্লাসের সময় আমরা শুনেছি রাজা, রাজা ব্যতিরেকে রাজ্য চলবে না, বা সে পিতা, সে ব্যতিরেকে কোনো সন্তান জন্ম নেবে না। দুই সংখ্যার ক্ষেত্রে বললাম মা, বাহ, মা ছাড়া কোনো সন্তান জন্ম নিতে পারে না। মাতৃশক্তি মানে আত্মা শক্তি মহামায়া, তার উপরে আর কেউ নেই। তিনের সময় দেখলাম যে ত্রিশূলের তিনটি দিক, বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বা ত্রিভুজ, পৃথিবী একটি ত্রিভুজ, এর বাইরে আর কিছু নেই। চারের সময় দেখলাম চতুষ্কোণ, তার বাইরে আর কিছু নেই। চারটি দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এগুলো আমরা দেখলাম যে এর বাইরে আর কিছু নেই। এখন পাশে এসে দেখছি যে আরে বাপরে, পাঁচ দিয়ে তো পরিপূর্ণ, তাহলে ছয় আর কি থাকবে? ছয় মনে হয় আর কিছু নেই। তো ছয়ে কি আছে সেটি ছয়ের ক্লাসে আমরা দেখব। আজকে আমরা একটু দেখে আসি পাঁচে কি রয়েছে। তো দয়া করে যদি আপনার ভিডিওগুলো একটু অন করেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আর এই ভালো লাগা থেকে, বিশেষ করে এই জ্যোতিষশাস্ত্র যেটি বললাম, যে আপনারা অনেকে মনে করবেন, সেটি কিন্তু বলে গেছি, যে আমরা ভিডিও দেখে নেব, আমরা ক্লাস পরে শুনে নেব, বা আমরা ক্লাসে আসিনি, বা আমরা আমাদের প্রচারণা আমরাই করে নেব। তো এইরকম যারা ভাববেন, তাদের আসলে ভিডিও অন না করলেও চলবে, বা আমরা ক্লাসে না থাকলেও চলবে। কিন্তু আমি মনে করব যে আপনারা শিক্ষক জোগাড় করে নিতে পারবেন ঠিকই, কিন্তু ওই, বা প্রাইভেট পড়ে নিতে পারবেন, কিন্তু আমার মতো পাগলা শিক্ষক পাবেন না। ওই যে রাগী, জেদি, ক্রোধী, অহংকারী, এই ধরনের মানে বেক্লাস শিক্ষক পাবেন না, এ ক্লাস শিক্ষক পাবেন। তো তাদের কাছ থেকে আপনারা আরো ভালো করে শিখে নিতে পারবেন। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু চাইবে যে ভিডিও অন করে ক্লাস করতে হবে। যে অন করে ক্লাস করতে পারবেন না, সে ক্লাসে যোগদান করবেন না, করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই বুধের ক্লাসে বুদ্ধির উদয় হোক, এটি কিন্তু চায়। তাই তো প্রচার প্রসার যেটি বলেছি, আমরা কিন্তু প্রচার প্রসার ও কিন্তু চাই। আমরা চাই যে আপনাদের শুধু শিক্ষা দিতে নয়, আপনাদের গড়ে তুলতে, কথা বলতে, অর্থাৎ বাক শক্তি দিতে, শ্রবণ শক্তি দিতে, সেই সঙ্গে পরিপূর্ণ জ্যোতিষ হিসাবে গড়ে তুলে জ্যোতির আলো জগৎ ব্যাপী আপনারা বিস্তৃতি লাভ করাবেন। যেমন সঞ্জিত কুমার চক্রবর্তী মনে হয় সম্ভবত আমেরিকা থেকে যোগদান করেছেন, উনি আমেরিকায় আছেন না কোথায় যেন, আমার কথা হয়েছিল একবার এই সম্মেলনের সময়। তো স্যার এই আছি যে, আমেরিকাতে, হ্যাঁ, আমেরিকাতে আছি। আমেরিকাতে আছেন তো সুদূর, বিশেষ করে 14 ঘন্টা দূরত্বে উনি রয়েছেন। আবার সময়ের পার্থক্য যদি বলি, গিনিস মিন টাইম থেকে 1 ঘন্টা হলেও আমাদের এখান থেকে কিন্তু সময়ের পার্থক্য 11 ঘন্টা প্লাস। এমনকি কখনো কখনো 12 ঘন্টা, কোনো কোনো স্টেটে 13 ঘন্টা। তো তত দূরত্বে উনি রয়েছেন। আমরা চাই যে ওই যে দূরত্বে রয়েছেন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বিশেষ করে ওই শুধু দেশ বিদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মহাকাশ ব্যাপী ছড়াবে, এটা আমার প্রত্যাশা। তো যদি আর 2টি বছর বেঁচে থাকি, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা সে জায়গার গর্বিত অংশীদার হয়ে আপনারা কি পেলেন এই রাগী জেদি তেরা লোকটার কাছ থেকে। আর যারা এখানে থাকবেন না, তারাও ঠিকই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে কিন্তু সেই পূর্বের মতো দেওয়া রয়েছে 5 তারিখ যারা জন্মগ্রহণ করবে, 14 তারিখে যারা জন্মগ্রহণ করবে, এবং 23 তারিখে যারা জন্মগ্রহণ করবে, সবাই হচ্ছে বুধের জাতক বা জাতিকা। একটা ডিস্টার্ব তো আজকে হবে এই ক্যামেরার কারণে, আমি যে কি করব, বোর্ড সরে যাচ্ছে। তো 5 তারিখ আমরা পূর্বে কিন্তু শিখেছিলাম যে পাঁচ হচ্ছে আহ, মানে এক সংখ্যা, মানে যে 1 তারিখে জন্মগ্রহণ করেছে, 10, 19, 28, 21, 28 যেমন আমরা করেছিলাম, ঠিক তেমন একক পাঁচ, অর্থাৎ এর পাশে আর কেউ নেই, একক বুধ। মানে সে তাহলে এককভাবে বুদ্ধিমান মানুষ, সে কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, সৃজনশীল মানুষ, মানে কষ্ট সহিষ্ণু মানুষ, কত রকম তার মধ্যে সব রয়েছে। কি রয়েছে? বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতা, ওই পঞ্চভূত, পঞ্চতত্ত্ব, মানে সব কিছু তার ভিতর রয়েছে। কিন্তু সবকিছু থাকলেও শূন্য, সে প্রচার করতে পারে না, মানে প্রকাশ করতে পারে না, সে মুখে বলতে পারে না। তার ভিতর পঞ্চভূত রয়েছে, পঞ্চ আত্মা রয়েছে, বাবা এই পঞ্চপল্লব রয়েছে, পঞ্চমুখ রয়েছে, মানে সব কিছু রয়েছে। কিন্তু সে কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? তার সহযোগিতায় ওই শিক্ষা দেওয়ার কেউ নেই। যে ব্যক্তি ওই বলবেন যে হ্যাঁ আমি ঘরে বসে ভিডিও দেখে শিখে নেব, সে হচ্ছে এই 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। যে বলবেন আমার মতো বিশেষ করে স্টেজে মেরে দেব, তিনি হচ্ছে 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। কারণ আমার
জীবনে যা গুরু আছে, আমি কোনো গুরুর সান্নিধ্য একটা না কখনো 20 মিনিট পেয়েছি এমন নজির কিন্তু নেই। গতকালকে আমাদের একজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছিলেন যে আমি আহ, উম, ওই ইয়ে বিশ্বজ্যোতিষ বিদ্যাপীঠে কত সালে আমি পড়াশোনা করেছিলাম। আমি বলছি আপনি কত সালে, এটি নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন, আপনার সন্দেহ রয়েছে। তাহলে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যান, আমি একটি ছবি পাঠাই, আপনি দেখেন আমি কত সালে ওখান থেকে জ্যোতিষ ভারতী করেছি, সেটি কিন্তু ওই গ্রন্থে রয়েছে। আমি কত সালে বাংলাদেশের কতজন ব্যক্তি ওখানে লাইফ মেম্বার হয়েছে, সেটিও গ্রন্থে রয়েছে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আগামী সুবেনিরে আমাদের প্রথম ব্যাচে কারা পাশ করে বেরিয়েছে, দ্বিতীয় ব্যাচে কারা পাশ করে বেরিয়েছে, এই তৃতীয় ব্যাচ আপনারা এখান থেকে কারা পাশ করে বেরোবেন, এগুলো ডকুমেন্টস কিন্তু ওই সুবেনিরে থাকবে। অর্থাৎ উনাদের সুবেনিরে কিন্তু রয়েছে। পেজটি আমি তুলে তখন পাঠিয়ে দিয়েছিলাম যে উনার সন্দেহ রয়েছে, উনি মনে হয় মিডিয়ার লোক হবে বা কোনো জায়গার কোনো লোক হবে, তো এটি উনি জানুক। তো এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কেন চায়, এই প্রুফ কেন রাখতে চায়, এটি রাখার এই বুদ্ধি কে দিল, এটি কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো এই একক বুধ নিশ্চয়ই আমাকে এই বুদ্ধি দেয়নি। অর্থাৎ আমার আশেপাশে আপনারা যে এই প্রাথমিক ব্যাচে যে 62 জন আছেন, এই স্যার 62 জনই স্যার কিন্তু অনুমতি দিলে আমাদেরকে একটু কথা এই বলতে বুদ্ধি চাইছিলাম। স্যার অনুমতি দিলে একটু কথা বলতে চাইছিলেন। এখন নয়, আর একটু পরে বলতে হবে, আপনার নোটটা করে রাখতে হবে তারপরে। ঠিক আছে। তাছাড়া যখন আমরা 14 তারিখে যাব, তখন দেখেন 1+4, মানে রবি এবং রাহু। আমরা জানি যে রবি রাহু যুক্ত হলে তখন সূর্যগ্রহণ হয় বা গ্রহণ দোষ হয়। তাহলে যে গ্রহণ দোষ হয়, সেই গ্রহণের ভিতর দিয়ে বুদ্ধি আসে কেমনে? যে ব্যক্তি রাহু আর রবি যুক্ত থেকে, অর্থাৎ রাহু রবিকে গিলে ফেলছে, তো গিলে ফেলছে, দুজনে একসঙ্গে বসবাস করছে বা এক জায়গায় অবস্থান করছে, কিন্তু তার ভিতরে কিভাবে বুদ্ধিটা আসবে? ও তো গ্রাস করে গিলা গলার মধ্যে ঢুকে রয়েছে, তাহলে ঢুকে রয়েছে, গলাধঃকরণ করার পরে তারপরে বের হবে। অর্থাৎ এর বুদ্ধি যদি সংক্ষেপে বলি, তাহলে বুদ্ধি সে পাবে, বিবেক বুদ্ধি তার মধ্যে জাগ্রত হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা হবে। অর্থাৎ প্রথমে তার আটকানো থাকবে। যেমন আমাদের নিউমারোলজির, বাংলাদেশের মধ্যে আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ নিউমারোলজির যিনি প্রচলনকারী আমার দৃষ্টিতে, তিনি ডাক্তার শাহাবুদ্দিন। অর্থাৎ উনি কথা বলতে গেলে তোতলা, প্রথমে বলতে পারে না, ভালো মতো দুই ঠ্যাঙ্গন দিয়ে যদি বলা হয় যে বলতেই হবে আপনাকে, না বললে কিন্তু খবর আছে, এখান থেকে নেমে যেতে পারবেন না। তো এমন যখন করি, তখন দেখবেন যে পট পট করে শুধু বের হচ্ছে। অর্থাৎ ধাক্কা না দিলে বের হচ্ছে না, উনি আটকে রয়েছে। 14 তারিখে জন্ম। তো এই 14 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, উম, এই যে বাকপটুতা বা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা প্রথমে আটকানো থাকে, ওখান থেকে যে কোনো ভাবে বের করতে হবে। যেমন ডেলিভারি, একটি শিশু আসছে আমাদের, এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, কিন্তু মাতৃগর্ভে রয়েছে। তো মাতৃগর্ভের থেকে আপনারা জানেন যে ধরিত্রী মাতা যারা রয়েছেন তারাই ভালো জানবেন যে বিশেষ করে কি প্রেসার দিয়ে ওই বেবিটাকে আমাদের দুনিয়ার বুকে আনতে হয়। আবার ডাক্তাররা জানেন যে সহজে আনা যাচ্ছে না, পেটটি কেটে, ওরে বাপরে, যে অস্ত্র দেখলে আমরা একটু হাত কাটলে কোথায় একটুখানি হেঁচড় লাগেছে, সুন্দরবনে যে বানরের হেঁচড় লাগেছে নখে, উনি বললেন কি আমার কি টিটেনাস ভ্যাকসিন দিতে হবে কিনা, যেন একজন বলেছিলেন, আমার নাম মনে নেই। তো সেখানে এত পরিমাণ বিশেষ করে 8-10 ইঞ্চি কেটে একটি বেবি বের করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা ভয় পাচ্ছি না। তো এই যে বের করার পরে বেবিটা যখন আনা হচ্ছে, মায়ের কোলে দিলে মাও হাসছে, বাবার কোলে দিলে বাবাও হাসছে, দাদুর কোলে দিলে দাদুও হাসছে, দিদার কোলে দিলে দিদাও হাসছে, আবার তার বড় ভাই বোন থাকলে সবার হাসি আর হাসি। তাহলে কোন ধ্বংসের ভিতর দিয়ে, কত বড় মানে পোজ দিয়ে, বা ধরিত্রী মাতা যারা রয়েছেন, যারা নর্মাল ডেলিভারি করান তানরা জানেন, এমনকি ইনজেকশন দিয়ে যারা ডেলিভারি করান তানরাও জানেন যে কি হয়। তো যাই হোক, এই বিষয়ে আমরা কম যাই, এটা আমরা সবাই অনুধাবন করতে পারলে এটাই হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা। তো সেখান থেকে যে হাসিটা আসে, 14 তারিখে হতে পারে রাহু এবং রবি। অর্থাৎ রবি হচ্ছে সুনাম যশ খ্যাতির কারক, রাহু তাকে গিলে রেখেছিল, অর্থাৎ সুনাম যশ খ্যাতি তার হবে না। এইবার রাহু চার, চার মানে ওই সেই চার দিক, মানে সর্বগ্রাসী গ্রহ রাহু চারিদিক থেকে আটকে রেখেছিল। সেখান থেকে যখন বুধের সৃষ্টি হলো, তখন এই বুধটা কিন্তু হাসির বুধই হয়।
কারণ রবি রাহুযুক্ত যখন থাকে, তার পরের ঘরে যখন রবি গমন করে, তখন রাহুর দৃষ্টি পড়ে ওই রবির পরে। আবার পরপর যখন, যে ধরেন এই রাহু রবি যুক্ত হয়েছে কুম্ভে, তার পরের ঘরে যখন রবি যাবে তখন রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ে, তারপরে গিয়ে তৃতীয় যখন যায় তখন আর দৃষ্টি থাকে না। তো এই রবি রাশি অর্থাৎ হোরারি অ্যাস্ট্রোলজির ভিতর ঢুকে তবেই না বুঝতে হবে যে এই 14 তারিখ কি। তো আমি আশা করব সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রত্যেক শিক্ষার্থী অনুধাবন করতে পারবে যে এবারের শিক্ষা আগের শিক্ষা কিভাবে হচ্ছে। একই সঙ্গে যদি হোরার অ্যাস্ট্রোলজি ডেকে আনি, এখন টেনে আনি, তাহলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে। তো এই রবি যখন পরের ঘরে যাবে রাহু দৃষ্ট হয়, তাহলে তো এখানে সে ছাড়ছে না। 14 তারিখের লোক তো সে বেরোতে পারেনি। তাহলে না বেরোতে পারলে তার বুদ্ধির প্রকাশটা কেমনে হয়? আমি যে এই পঞ্চভূত যা কিছু বললাম এটি কি করে হয়? তো ঘাড়ে চেপেই থাকে। তো চেপে থাকে। আবার আপনাদের শিক্ষা দিয়েছি বা দেব, রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি অধিক ভয়ঙ্কর। তো রাহুর সঙ্গে থাকা, অর্থাৎ চন্ডালের সাথে থাকা, সন্ত্রাসীর সাথে বসবাস করা যায়, কিন্তু সন্ত্রাসীর দৃষ্টি পড়লে কিন্তু সর্বনাশ। কারণ সে তখন তাকে ঘায়েল করবেই। তাহলে সেখানে গেলে কি করে বুদ্ধি দিয়ে তাদেরকে মুক্ত করে, এ ব্যাপারে আমাদের জে কে দেব স্যার, নীরজ স্যার পরবর্তীতে ব্যাখ্যা দেবেন, আমি আশা করব। তো যাই হোক, তারপরে আসি 23 তারিখ। দেখেন মা, অর্থাৎ চন্দ্র, আর তার সঙ্গে রয়েছে বৃহস্পতি। তাহলে মমত্ব চন্দ্র রয়েছে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত মানুষ, অর্থাৎ চন্দ্র। আর বৃহস্পতি হচ্ছে সেই প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান মানুষ, বা দেবতাদের গুরু, সকলের গুরু, দুনিয়ার গুরু, সেই দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি আর মমত্ব, মায়া, মা, ধরণী মিলে সৃষ্টি হচ্ছে বুধ। তাহলে এই বুধের যে প্রকৃতি, সে প্রকৃতির সঙ্গে কিন্তু কোনো প্রকৃতির মিল হবে না। কারণ এই লোক নিশ্চিত এই বুদ্ধি থাকবে। বিশেষ করে সে দেখবেন দর্শন পড়ার চেষ্টা করবে, দার্শনিক হওয়ার চেষ্টা করবে, সর্বদা নরম কথা বলবে, আমার মতো জোরে চেঁচিয়ে কথা বলবে না। তাছাড়া ধরেন কখনো ওই গায়ের জোর খাটাতে যাবে না, বুদ্ধির জোর খাটাবে। তাছাড়া নরম হয়ে মায়া দিয়ে মানুষের হৃদয় কেড়ে নেবে। কিন্তু আমি সেটি পারি না। না পেরে আমি কি বলি, ভিডিও অন করেননি, আরে আপনি ক্লাস করেন না। আচ্ছা, এটা না করে তো আমি বলতেই পারি, এটা তো আর শিশু শিক্ষা নয়, সকল শিক্ষার শেষে গিয়ে জ্যোতিষ শিক্ষা। সবাই আমার থেকে আরো বেশি উচ্চ শিক্ষিত মানুষ আপনারা। তো আপনারা এখানে শিখতে আসছেন, আমি এ বলার দৃষ্টতা আমাকে কে দিয়েছে? কিন্তু আমি বরং বলতে পারি যে আশিস কুমার বাবু, অর্পিতা ব্যানার্জি, মিথুন রয়, সঞ্জয় রয়, আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা যদি ভিডিওটা অন করেন, এটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়, আমার জন্য ভালো হয়। অনেকে আমাকে বলেন, কেসি পাল দেখান, নিজস্ব লোকজন ডেকে এনে তারপর দেখান যে ওই ক্লাসে যোগদান করে যে আমার এতজন শিক্ষার্থী রয়েছে। তার জন্য আপনারা যে শিক্ষার্থী, আমরা কিন্তু সুবেনিরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ 4 কালারে প্রকাশ করেছি। যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা দেখে নেবেন। এই যে 4 কালারে ছাপতে আপনাদের একজনের জন্য 2 ইঞ্চি জায়গা নিতে কয়টি টাকা লেগেছে, সেটা কেসি পাল জানে, আপনারা কিন্তু জানেন না। অথচ সেখানে আপনাদের বায়োডাটা দেওয়ার সময় আপনারা অনেকে বায়োডাটা দিতে চাননি। ওই বায়োডাটা নিয়ে মনে হয় আপনাদের নামে মামলা করবে প্রিন্সিপাল, বা হয়তো আপনাদের নামে ওই তদবির করবে, তদবির করে আপনাদের বংশে হয়তো কোনো কিছু নষ্ট করবে, বা বান্দা দুটো না এইরকম কোনো কিছু করবে। এই ভয়ে আপনারা দেননি। তো জীবনে আমি মরে গেলে আপনারা এইরকম নাম এইভাবে প্রকাশ করে দেখেন যে কি লাগে করতে। আগামী বছরই আপনারা একটু ছবি সহ প্রকাশ করে দেখেন যে আপনাদের কি লাগে। আপনারা একটু বলেন যে আমাকে ছবি সহ প্রকাশ করতে হবে। যারা এবার পাননি, তখন বুঝতে পারবেন যে কি লাগবে। এটা আমি আগাম ভবিষ্যৎবাণী আমি করে রাখলাম। যদি বেঁচে থাকি আগামী বছর, তখন বুঝতে পারবেন যে নাম দেওয়ার জন্য মানুষ কি করে, এটি আমি দেখিয়ে ছাড়বো। যাই হোক, তো সেই দিকগুলো, যে আমি যেমন কায়মনোবাক্যে বারবার বলেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম দুজনকে, তাদের পরেও রুলও আচরণ করেছিলাম যে আপনি ওই কয়জনকে ফোন দিতে পারছেন না, কেন বাকি থেকে যাচ্ছে। আমি নিজেও মেসেজ দিয়েছি, নিজে ফোন দিয়েছি যে দিন। কিন্তু তার মধ্যে আমরা দেখেছি আমাদের 62 জন শিক্ষার্থী, কিন্তু ওখানে আসছে মাত্র 51 জন না 50 জন কি যেন। তারপরেও একজন শর্ট ছিল, আমরা উচ্চতর ব্যাচের একজনকে দিয়ে সেটি পূরণ করেছি, পেজ পূরণ করেছি। তো যাই হোক,
এটা ওই যে বললাম যে অনেকে শিখে নেবেন ঘরে বসে, বা অন্যভাবে শিখে নেবেন, বা অন্যভাবে প্রচার করে নেবেন। আমার এটা বলা আমার জন্য ধৃষ্টতা। তো এই 23 তারিখের জাতক জাতিকাদের কিন্তু বুঝিয়ে দেবে, বা তারা এই নম্রতা, ভদ্রতা, শান্ত শিষ্টতা দিয়ে তারপর বুঝাবে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফল ধরিয়ে বুঝিয়ে দেবে। আর আমি ফল না ধরিয়ে গায়ের জোর খাটিয়েছি। আমি যদি এটি খোলাসা করতে পারতাম আপনাদের, যে এটি ছবি নিয়ে প্রকাশিত হবে, আপনারা কেউ কি জানতেন যে এই সম্মেলনে কার জন্য কি উপহার থাকছে? কেউ কিন্তু জানেন না। কোন 5 জন বিজয়ী হয়েছে কেউ জানে না। তার জন্য একটি সুবেনিরের মুখও আমি আগে দেখতে দেইনি। কেন? তার মানে বিজয়ীর মূল্য থাকবে না, মূল্য কমে যাবে, আগে জেনে যাবে যে ওনারা বিজয়ী হয়েছেন। তার জন্য আমি সেটিকে আটকে রেখেছিলাম। তাহলে এই জায়গাটি আমি কেন রেখেছি? কেউ তো অনুধাবন করতে পারেননি। এত কিছুর ভিতরে, এত লোকের ভিতরে আপনাদের গ্রুপে দিয়েছি, আপনারা মনে করেছেন ওই ব্যক্তির জন্য মনে হয় বানিয়েছি। কিন্তু এটি যে সবার জন্য বানানো হয়েছে, এটি আপনারা কজন উপলব্ধি করতে পেরেছিলেন? ওকে হাত দিয়ে বা জ্যোতিষ গণনা দিয়ে বের করে দিয়েন যে আপনারা কজন উপলব্ধি করতে পেরেছিলেন। তো আসলে আমি বলেছি যে আমাকে আমার মা বাবাই উপলব্ধি করতে পারেনি, আপনারা কেমনে পারবেন? তো এই যে পারে না, কেন পারে না, সেটিও কিন্তু এই বুধ গ্রহের মধ্যে রয়েছে। কেন উপলব্ধি করতে পারে না, সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো আমাদের অনেক রয়েছে এই ক্লাসের মধ্যে। আমি প্রথমেই বলেছি 3 ঘন্টা এই ক্লাস সম্ভব নয়। তো বুধ এখানে প্ল্যানেটে আরেকটু বলা যায় যে লগ্নের দ্বাদশে অবস্থান করছে। তাহলে বুধ কিন্তু আজকে ভালো নয়, দ্বাদশে শুক্রযুক্ত। একটি কথা নোট রাখবেন, কোন প্ল্যানেটে ও কারো জন্ম তারিখে যদি বুধ শুক্র এক গৃহে অবস্থান করে, সেটি নিঃসন্দেহে অশুভ ফল দ্বারা, এটি শুভ ফল দেবে না। তাছাড়া কর্কট, বৃশ্চিক, মীন লগ্নে মোটেই শুভ ফল দেবে না। তাদের জন্য বুধ শুক্র হচ্ছে ধ্বংসকারী, এরা কোনোদিন সৃষ্টি দিতে পারবে না। তাহলে সেই কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্ন বলেছি, তো আজকের ক্লাস কিন্তু বৃশ্চিক লগ্নে হচ্ছে। অর্থাৎ আজকে যা শিক্ষা দিচ্ছি সব ভুল, আপনাদের সঠিক কিছু দিতে পারবে না বোর্ড, নোট করে নিন। তাহলে সেই বুধ শুক্র দ্বাদশে অবস্থান করছে এবং বুধটা বক্রী। তাহলে স্যার কি স্যার, শিখাবে? সব ভুলভালই শিখাচ্ছে। স্যার পরে যে একটু মিলিয়ে নেবেন কি ইনফরমেশন শিখাচ্ছে। স্যার। স্যার কিন্তু একটু সেই ইনফরমেশন বুধের স্যার। উপর রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি পড়েছে। বুধ বক্রী, মানে বুধ এখানে দুর্বল। সেই দুর্বল বুধের উপর রাহুর দৃষ্টি পড়ে আরো দুর্বল করে তুলেছে। তাছাড়া বুধ শুক্র, শুক্রযুক্ত যেহেতু, আমরা শুক্রের শত্রু কাকে লিখেছি? রবিচন্দ্র। তো রবিচন্দ্রের এখানে কোনো কানেকশন তৈরি হয়নি, বা আপনার এই শুক্রের সঙ্গে আর কোনো গ্রহের কানেকশন তৈরি হয়নি, শুধুমাত্র রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে শুক্রকে এখানে দুর্বল করেছে। বুধ কিন্তু শুক্রের গৃহে দুর্বল হয়েছে, এবং সেই বুধ কিন্তু বক্রস্ত আছে, অর্থাৎ সে কিন্তু এমনিও দুর্বল আছে। তো সেই দুর্বল থেকে ক্লাসটা শুরু হচ্ছে, অর্থাৎ বুদ্ধি খুলবে না, আমরা জানি খুলবে না। তো খুলবে কি খুলবে না এটা হাউস বলবে, বিশেষ করে জে কে দেব স্যার, নীরজ স্যার বলবেন। আবার আমাদের কিশোরী মোহন মন্ডল যোগদান করেছেন দেখলাম। তো উনি হচ্ছে সেই বিজয়ী 5 জনের একজন। আহ, তো উনার মুখ দিয়েও আমরা কিছু শুনে নেওয়ালে, যেহেতু উনাকে পেয়েছি সকালে ক্লাসে, তো দেখি না কখনো, আজকে পেলাম। তাছাড়া প্ল্যানেটে আমরা জানি, অল্প বলে আমি একটু ইয়ে দিচ্ছি, ছাদের ফলক দিচ্ছি। সেটি হচ্ছে আমরা জানি যে 9 নাম্বার নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, হচ্ছে বুধের নক্ষত্র। তাহলে 9 নাম্বার, 9-এর সাথে 5 যোগ করলে যে সংখ্যা যোগ করবেন সব কিন্তু একই হবে। অর্থাৎ 9 নাম্বার নক্ষত্র যোগ হচ্ছে 5 তারিখ জন্ম, 9 আর 5 14 = 5। 14 তারিখে জন্ম যোগ 9 নাম্বার নক্ষত্র, বা 18 নাম্বার নক্ষত্র, 9 18, 9 9 আর 5 14 5। আবার 23 তারিখে জন্ম, এর সাথে 27 নাম্বার নক্ষত্র, সমান হচ্ছে 9 আর 5 14 5। সব জায়গায় কিন্তু একই। অর্থাৎ এই যে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী কেন হলো, এই প্রশ্ন কিন্তু এক থেকে আমি প্রত্যেক ক্লাসে বলে যাচ্ছি। আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে আমি কেন বিশেষ কিছু বলতে পারি না, কারণ আপনারা অনেকে জ্যোতিষ আছেন এখানে। আমি কিভাবে বলবো? আমার থেকে অনেক বড় জ্ঞানী জ্যোতিষও এখানে রয়েছেন। ওই যেমন আমার সম্মেলনে অনেকে কথা বলতে পারেননি, বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার পরেও বলতে পারেননি।
কারণ আমি ওখান থেকে সরে গেলে আপনারা অনেক বলতে পারতেন, কিন্তু বলতে পারেননি। এই যে ব্যাপারটা, আমিও আপনাদের সামনে বলতে পারি না, কারণ আমার এই হাউসে অনেক বড় জ্যোতিষ রয়েছে, তার জন্য আমি অনেকটা বলতে পারি না। তো এই যে 9 নাম্বার নক্ষত্র, অশ্লেষা, অশ্লেষার অধিপতি বুধ, সেই বুধ কর্কটে অবস্থান করছে। পরবর্তী জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা হচ্ছে বৃশ্চিকে অবস্থান করছে। বৃশ্চিকের 13 ডিগ্রি 20 মিনিট মানে পরিপূর্ণ রূপে। আর রেবতী নক্ষত্রেও কিন্তু পরিপূর্ণ রূপে। অর্থাৎ 3টি রাশিতে যে এই বুধের নক্ষত্র রয়েছে, সে কিন্তু কখনো ভাগ হয়নি, পার্ট হয়নি। আপনারা দেখবেন ডিগ্রিগত কোনো পার্ট হয়নি, পুরোটা কর্কট তো কর্কটেই আছে। ও কখনো এক পা সিংহে এক পা কর্কটে দেয়নি। যেমনটি কিন্তু আগে ওই যেমন অশ্বিনী ভরণী কৃত্তিকা দিয়েছে, যেমন কৃত্তিকা যেমন দিয়েছে, এ কিন্তু তা দেয়নি। অর্থাৎ অশ্লেষাও দেয়নি, জ্যেষ্ঠাও দেয়নি, রেবতীও দেয়নি, পুরোটুক নিয়ে রয়েছে। কেন পুরোটুক নিয়ে থাকলো? অর্থাৎ শরীরের ওই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ওই রকম মাথার চুল থেকে যেহেতু রোমও পর্যন্ত বুধ সৃষ্টি করেছে, শরীরের পশম পর্যন্ত বুধ সৃষ্টি করেছে। অর্থাৎ 9 নক্ষত্রে থেকে, 18 নম্বর নক্ষত্রে থেকে, 27 নম্বর নক্ষত্রে থেকেও কিন্তু সে পরিপূর্ণ রূপে সৃষ্টি করেছে। কোনো দিকটা সে কম রাখেনি। অর্থাৎ বুধকে বুদ্ধির দেবতা এই জন্য বলা হয়, বাকের দেবতা বলা হয়। এই জন্য হচ্ছে কি, বুধকে আর কি বলা হয়, কেউ বলতে পারবে? হুম? বালক স্যার। বালক গ্রহ বলা হয়, বোধন শক্তির কারক বলা হয়। তো এই নেপথ্য। বালক কি করে পরিপূর্ণতা পেল, এগুলো আপনাদের কাছ থেকে শুনবো। তো এবার সর্বপ্রথম আমাদের জেকে দেব স্যার, আপনি আগে একটু কিছু বলুন, তারপর রেডি থাকবেন নীরজ স্যার, তারপর রেডি আমাদের এই কিশোরী মোহন বাবুর কাছ থেকেও কিন্তু কিছু শুনবো। ও তার আগে একটু আমরা 1 মিনিট একটু স্বপন দা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আপনারা জানেন যে কতটুকু শ্রদ্ধের হলে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সম্মেলনে ওনাকে সভাপতিত্ব করতে দেওয়া হয়েছে, এটি বুঝতে হবে। কতটুকু আমার হৃদয় কেড়ে নিলে তারপরে ওই সভাপতির আসনটা উনি পায়, এটি কিন্তু বুঝতে হবে। তো তিনি যেহেতু কথা বলতে চেয়েছেন আর ওনাকে থামিয়ে দেওয়ার আমার ধৃষ্টতা হয়েছে, তো প্রথমে আগে আমি স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে প্রথমে একটু কথা শুনে আসি। আপনাদের 2 মিনিট যদি নষ্টও হয়, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলুন, স্বপন কুমার চক্রবর্তী বাবু। নমস্কার স্যার। আমি নমস্কার। যেটা আমার যে দৃষ্টিগোচর হয়েছে সেটা, আপনি যে হাতটা এঁকেছেন ওই হাতটা কি আজকে এঁকেছেন স্যার? এখনই এঁকেছি, সকালে এসেই এঁকেছি, তো বোর্ডের সবকিছু এখন সকালে লেখা, এ- এ- কোনো কিছু আগের আচ্ছা, লেখা নয়। এখনই যদি এঁকে থাকেন তাহলে আপনার মানে ওই হাতের মধ্যে আপনি যেটা লিখেছেন, এখানে যদি আমরা আপনার দেখি যে হাতের করতলের রাশি এবং গ্রহের অবস্থান, তাহলে আপনি তর্জনী আঙ্গুলে দিছেন 1 2 3, তারপরে আপনি 4 5 6 দিছেন মধ্যমা আঙ্গুলে। এটা তো আপনার ইয়েতে হবে, মধ্যমা আঙ্গুলে হবে। মানে কি হবে মধ্যমায়? এটা অনামিকায় হবে স্যার। স্যার ওই যে অনামিকাই হবে। রাশিচক্র তার আছে মানে সেটা, এটা তো দুই তিনটা মেথড আছে। আপনি তো ওই আমাদের প্রথম যেটা দিয়েছেন, মেষ বৃষ মিথুন তর্জনীতে, তার নীরজ, পরবর্তী তো। নীরজ বাবু, আমরা প্রথমে কি দিয়েছি? হ্যাঁ, না, হ্যাঁ। 1 2 3 1 2 3, তারপরে ওখানে 4 5 6। অনামিকায়। হ্যাঁ, অনামিকা চার শিওর? পাঁচ ছয় স্যার। হ্যাঁ শিওর স্যার। অনামিকায় তাহলে চার 5 পাঁচ 6 ছয় 7 8 9 10 11 12, হ্যাঁ নেন। হ্যাঁ, মানে আমরা হ্যাঁ স্যার। এই মেথডটাই দিয়েছি স্যার আমাদের শিক্ষার্থীদের। হ্যাঁ, হ্যাঁ। তো বলেন এবার এইটার উপরে তাহলে কি পেলেন, আমি এই ভুলটা করলাম কেন? না স্যার, আমি এটা চোখে পড়েছে তো সেই জন্য আমি এটা মানে দেখেছি, এই জন্য আপনাকে ডিস্টার্ব এই করলাম। ভুলটা কে করালো আজকে, এই ভুলটা কে করালো? বুধে আপনার করাইছে। দৃষ্টিতে। হুম? শুক্রযুক্ত বুধে, শুক্রযুক্ত বুধ। বুধ শুক্র শুক্রযুক্ত কম্বিনেশন বুধ। হওয়ার কারণে এখানে এটা হয়েছে। শুক্রযুক্ত বুধ হওয়াতে স্যার। না না, রাহু দৃষ্টিযুক্ত বুধে। এবং সাথে রাহু দৃষ্টি আছে। হুম। শুক্রযুক্ত এখানে বুধ একে এবং রাহু লগ্নের দৃষ্টি। লগ্নের দ্বাদশে বুধ শুক্র আছে, তার সাথে রাহুর দৃষ্টি পড়েছে, যে কারণে এটা ছেড়ে গেছে। আর এখানে ক্লাস নাম্বার 15। হ্যাঁ।
আচ্ছা, যাই হ্যাঁ, হোক। শুক্র স্যার। তো অসংখ্য ধন্যবাদ। এই দেখেন, আমি এক সময় এখানে একটু বলতাম যে বুধের একটু যোগ হচ্ছে। ভালো শিক্ষার্থী বা ভালো মেধাবী শিক্ষার্থীর পাঁচটি বৈশিষ্ট্য আমি বলতাম ছোটবেলায়। কি বলতাম? যে কাকচেষ্টা, বকধ্যান, সেননিদ্রা, স্বল্প আহার আর গৃহত্যাগ। এটি হচ্ছে পাঁচটি। এই কাকচেষ্টা, বকধ্যান, উম, স্বল্প আহার, সরি, কাকচেষ্টা, বকধ্যান, সেননিদ্রা, স্বল্প আহার আর গৃহত্যাগ। এই পাঁচটি বৈশিষ্ট্য যার থাকবে সেই ব্যক্তি ভালো শিক্ষার্থী হয়ে উঠবে। কিন্তু এই পাঁচটি বৈশিষ্ট্য আমি রাখার চেষ্টা করেছিলাম, আমি ভালো শিক্ষার্থী হতে পারিনি। সারা জীবন নকল করে চলেছি। কোনোদিন মানে পাশ করতে পেরেছি কিনা সন্দেহ আছে। তো এই যে পারিনি, কেন পারেনি? কাক চেষ্টা একটু শুনে রাখেন। কাক যেমন কোকিলের বাচ্চার জন্য নিজে বাসা তৈরি করে সেখানে লালন পালন করে সর্বশেষ কোকিলের বাচ্চা হওয়ার পরে কি করে, একটা চাটি মেরে বলে যে তুই বেরিয়ে যা, ধর আমি ভুল পথে বিনিয়োগ করেছি। তো আমিও কিন্তু এরকম ভুল কাজে সবসময় বিনিয়োগ করি বা ভুলভাল করি। যেমন এটি, এই যে জ্যোতিষ শিক্ষার আয়োজন করেছি, অনেকের ইচ্ছা আছে। আমাদের 62 জন শিক্ষার্থী যোগদান করেছেন, 49 জন। তার ভিতর 3, 4, 5 জন বাদ দিলে, 6 জন বাদ দিলে, 49 থেকে 6 জন বাদ দিলে কত থাকে? 6 আর 2 8 জন বাদ যাবে। আমার দুটো আইডি চলছে। তাহলে 49 থেকে 8 বাদ দিলে 41জন। তাহলে 41 জন দ্বিতীয় পেজে কি গেছে? ও গেছে, সরি। তাহলে আমার ভুল হয়েছে। দ্বিতীয় পেজে, হ্যাঁ, অনেকে আছেন, এটা না গুনিয়ে বলতে পারবো না। দ্বিতীয় পেজে গেছে। তো এই যে কম, অর্থাৎ কাক চেষ্টা, আমি কাকের মতো চেষ্টা করছি, কিন্তু আসলে আমি কি করতে পেরেছি আমি জানি না। তো বক ধ্যান, বক যেমন একটি পুঁটি মাছ ধরার জন্য ধ্যান ধরে বসে থাকে স্রোতের মুখে। যদি ওই জলে কোনো রকম ঢেউ লাগে, পুঁটি মাছটা চলে গেলে তার পেটে কিন্তু আর খাবার জোটে না। তো ওই বকের মতো ধ্যান ধরে বসে থাকা, এটা আমি শিখেছি যে বইয়ের দিকে তাকিয়ে আমার বসে থাকতে হবে। সেই বই ফেসবুক নয়, মানে ফেস মানে এই মুখ, আর এর বুক নয়, অরিজিনাল। অর্থাৎ অরিজিনাল বইতে বিশ্বাসী আমি। এইবার বগদান সেন নিদ্রা, মানে সেন পাখি আপনারা জানেন যে উঠতে উঠতে নিদ্রা যায়, উঠতে উঠতে ডিম পাড়ে, সেখান থেকে ডিম আবার পড়তে পড়তে ফুটিয়ে বাচ্চা বের হয়, সেই বাচ্চাই আবার ওরা শুরু করে। অর্থাৎ আপনারা জানেন যে বিদ্যাসাগর, বিদ্যাসাগর কিন্তু পায়ে দড়ি বেঁধে তারপরে ওই ঝুলিয়ে রেখে উনি ঘুমাতেন, যে কোন সময় ঘুমিয়ে পড়ি তার থেকে ঘুরতে ফিরতে ওই পায়ের দড়ি টান লাগবে, টান লাগলে আমি জেগে উঠবো, তখন আমি পড়াশোনা করবো। তাহলে এই যে সেন নিদ্রা মানে অল্প নিদ্রা আমাদের যেতে হবে, অথচ পঞ্চভূতের মধ্যে কিন্তু আমরা নিদ্রা, মৈথুন এগুলো কিন্তু আমরা পেয়েছি, বিশ্রাম এগুলো দরকার। কিন্তু সেই নিদ্রা হবে স্বল্প নিদ্রা, সেন পাখির মতো নিদ্রা। আর স্বল্প আহার, এটা আমার জোড়া। স্বল্প আহার কেন? যে আহার বেশি করলে পেট ভরা মানে ঘুমিয়ে পড়বো, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। আর দাঁড়িয়ে না থাকলে আমার বোর্ড দাঁড়িয়ে থাকবে না, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার দাঁড়িয়ে থাকবে না, আপনারাও ঘুমিয়ে পড়বেন। তখন ওই কিন্তু এই যে বেশি আহার যেটি করার সেটি আপনারা বুঝে নেবেন। স্বল্প আহার আর হচ্ছে গৃহত্যাগ। গৃহে যদি থাকা হয়, ওই মা বাবা সবসময় বলতো যে গরিব মানুষ তো, মানে তেল পুড়াইস না, তেলের দাম 7 টাকা করে লিটার। তো 7 টাকা লিটার তুই একাই এত তেল পোড়াচ্ছিস, বাকিটুক কি হবে? কি করে উম, পরের দিন চলবে? পরের হাট পর্যন্ত তেলে হবে না। বাদ দে, ঘুমা এখন। এই যে তেল পুড়াইস না, মানে মা বাবা চাচ্ছে দ্রুত ঘুমা, তুই রাত জেগে পড়িস না, তোর শরীর খারাপ করবে। এই জন্য গৃহ ত্যাগ করলে সেই ব্যক্তি একাগ্র চিত্তে লেখাপড়া শিখে উঠতে পারে। এটিও কিন্তু আমার সেই পঞ্চভূতের মানে সেই আর এক ভূত জাগ্রত হয়েছে, সেটি কাক চেষ্টা, আপনারা লিখে নিয়েন। বগধ্যান, সেন নিদ্রা, স্বল্প আহার, গৃহত্যাগ। আচ্ছা, এবার জেকে দেব স্যার শুরু করেন। নমস্কার স্যার, কেমন আছেন সবাই? আমি অনেকদিন পরে ক্লাসে জয়েন করলাম জি নমস্কার স্যার। স্যার। আজকে। হ্যাঁ, স্যার নমস্কার। ভালো আছেন? আজকে নমস্কার স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি, সবাই ভালো থাকেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজকে নমস্কার। হচ্ছে নিউমোলজি পঞ্চম ক্লাস। তো যে কোনো আহ, আপনার হচ্ছে নিউমোলজি বলেন, পামিস্ট্রি বলেন, বা লুসোগ্রিড, বা অন্যান্য যে আমাদের অ্যাস্ট্রোলজির যে শাখা প্রশাখা আছে, তো সবগুলোই হচ্ছে মূলত আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিকে কেন্দ্র করিয়ে হচ্ছে গড়ে ওঠে। যেমন আপনার যদি শুধু নিউমারোলজি দিয়ে পাঁচ সংখ্যার কোনো জাতকের বিচার করতে চান, তাহলে আপনাকে যেটা প্রথমে জানতে হবে, বুধের কারকতা জানতে হবে। আর বুধের কারকতা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিটাকে জানতে হবে। আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে এই বুধের কারকতা
একদম পরিপূর্ণভাবে ব্যাখ্যা হয়েছে। তো এখন যেমন আছে, এই ব্যাখ্যাগুলো আমরা পেয়ে থাকি বিভিন্ন গ্রন্থে। তো একটা বিষয় জানবেন, আমাদের যে আহ, বুধের কারকতা মূলত লেখা হয়েছিল সেটা সংস্কৃত শ্লোকের মাধ্যমে লেখা হয়েছিল। আর আমরা এখন যে গদ্যাংশে বই পাই, সেই বইয়ে যে বুধের কারকতা লেখা আছে, সে যে যে রাইটারের বই আমরা যখন পড়ব, সেটা হচ্ছে সেই রাইটারের নিজস্ব চিন্তাধারার প্রতিফলন। তো আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মূল চিন্তাধারা হচ্ছে যে কারো কথা আমরা জানবো, সেটা আমাদের মতো করে আমরা জানবো, এবং হচ্ছে আমাদের যে জন্মচক আছে, অর্থাৎ আমাদের যে 360 ডিগ্রি রাশিচক্র আছে, সেই রাশিচক্রকে কেন্দ্র করে আমরা নিজস্ব কারকতা, নিজস্ব চিন্তা সেটা তৈরি করব। তো প্রথমে যদি আমি বুধের কারকতায় যেতে চাই, বুধ হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাবের হচ্ছে অধিপতি। তৃতীয় ভাব হচ্ছে আমাদের রাশিচক্রের ডিজায়ার ভাব, আমাদের হচ্ছে ইচ্ছার ভাব। আবার এই বুধ কিন্তু আপনার হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ ভাবের অধিপতি। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কম্পিটিশনের জায়গা। আপনার আজকে একজন আমাদের উচ্চতর বেচের একজন শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছেন, উনি হচ্ছেন কিশোরী মোহন বাবু। উনি কিন্তু আপনারা জানেন জ্যোতিষশাস্ত্র প্রতিযোগিতায় আপনার হচ্ছে প্রথম হয়েছিলেন। তো আমি যদি ধরি ওনার ডিজায়ার ছিল যে আমি একটা প্রতিযোগিতায় অংশ নেব, সেই ডিজায়ার কম্পিটিশনের রূপ নিয়েছিল। সেটা হচ্ছে ষষ্ঠ ভাব, অর্থাৎ তৃতীয়ের বুধ আর ষষ্ঠের বুধ, এই দুইয়ের কম্বিনেশনে উনি কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট পেয়েছেন। তো এখন তৃতীয় ভাব হচ্ছে আমাদের ডিজায়ার যদি হয়, ইচ্ছা হয়, তার চতুর্থ। দেখুন, তৃতীয় থেকে গণনা করলে চতুর্থ ভাব, তৃতীয়ের চতুর্থ হচ্ছে ষষ্ঠ ভাব। তৃতীয়ের চতুর্থ যদি ষষ্ঠ হয়, তাহলে আমরা চতুর্থ ভাব থেকে আমরা সুখ বিচার করে থাকি। এখন তৃতীয় যে আমার ইচ্ছা, সেই ইচ্ছাটা চতুর্থ গিয়ে সুখে রূপান্তরিত হবে কখন? কম্পিটিশনের মাধ্যমে। তো কিশোরী মোহন বাবু সেই কম্পিটিশনের মাধ্যমে সেই সুখটা পেয়েছেন। তো আমাদের যে 5 তারিখের যে জাতক এলো, যার জন্ম তারিখ হচ্ছে একটা মাসের 5 তারিখে, তার মধ্যে আমরা হচ্ছে সেই গুণগুলো পাবো। অর্থাৎ তার ডিজায়ার থাকবে, প্রচুর ডিজায়ার থাকবে, এবং সেই ডিজায়ার গুলো বাস্তবায়ন করার জন্য কম্পিটিশন করার মতো মানসিকতা তার মধ্যে থাকবে। ঠিক আছে। কিন্তু বুধ যেহেতু একটা ভালো গ্রহ, সেই সেই যে পথে উনি সেটা অর্জন করতে চাইবেন, সেই পথ উনি হচ্ছে একটা শিশু সুলভ চিন্তাধারা নিয়ে উনি এগিয়ে যাবেন। তো এই হচ্ছে ওনার একটা নেগেটিভিটি থাকবে 5 তারিখের জাতকের মধ্যে, এই নেগেটিভিটি থাকবে। অর্থাৎ স্যার বলেছেন শূন্যতা, অর্থাৎ আগে কিছু নাই, পাঁচেও কিছু নাই। তো সেই শূন্যতাটা কি? অর্থাৎ তাকে সাপোর্ট করার মতো লোক কম থাকবে, যে হ্যাঁ তুমি ভালো লাইনে আছো, তুমি এগিয়ে যাও, মানে এই যে গাইডলাইন দেওয়ার মতো তার হচ্ছে সাপোর্টের লোক সে কম পাবে। তো এটা হচ্ছে 5 তারিখের বুধের একটা বিশেষ একটা ব্যাপার আছে। আবার হচ্ছে আমরা যখন এই নিউমারোলজিটিকে, যেহেতু আমরা হচ্ছে এটা পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি শিখবো আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে, তো এই 5 তারিখের বুধকে আমরা আরো বিশদভাবে জানতে আমরা এখানে যে একটা হোরাচক্র তৈরি করা আছে, সেখানে দেখুন বুধ হচ্ছে দ্বাদশ ভাবে অবস্থান করছে। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ভাব, মুক্তির ভাব। এখানে তাহলে কি ব্যয় করব আমরা? কি আমাদের ডিজায়ার, মানে কালপুরুষ রাশি চক্রের যে তৃতীয় ভাব, আবার লগ্ন চক্রের অষ্টম ভাব, এই যে উপস্থিত লগ্ন চক্র রয়েছে তারা হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে কি আমাদের ডার্ক এনার্জি, প্রত্যেকের মধ্যে ডার্ক এনার্জি আছে। ডার্ক এনার্জি মানে হচ্ছে আমাদের অশুভ সত্তা। আমার মধ্যে যেমন শুভ সত্তা আছে, তেমনি অশুভ সত্তা আছে। তাহলে অশুভ সত্তাকে ত্যাগ করতে হবে। অষ্টম ভাব হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের জায়গা, মানে আমরা কতটুকু নিজেকে পরিবর্তন করব। অষ্টম ভাব থেকে মৃত্যু বিচার করা হয়। যদি অষ্টম ভাবে মৃত্যু বিচার করা হয়, তাহলে নবম ভাবের দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাবে কি প্রয়োজন আছে? তার মানে এই মৃত্যু বলতে আমরা কি বুঝবো? মৃত্যু বলতে আমরা বুঝবো ট্রান্সফরমেশন, আমাদের পরিবর্তন। জীবনটাকে আমরা কতটুকু পরিবর্তন করতে পারবো একটা লেভেলে পৌঁছে, এই জায়গাটাকে আমাদের অষ্টম ভাব রিপ্রেজেন্ট করে। তো এই যে আমাদের হচ্ছে পরিবর্তন দেখাচ্ছে, এবং একাদশ ভাব হচ্ছে কি? একাদশ ভাব হচ্ছে আমার বৃদ্ধির জায়গা, আমাদের হচ্ছে আয়ের জায়গা। মানে আজকে যে লগ্নচকটা দেখানো হচ্ছে, দেখুন এখানে লগ্নে মঙ্গল আছে। যে কোনো লগ্নচক বিচার করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা হচ্ছে সেই লগ্নের আমাদেরকে দৃষ্টি দিতে হবে। লগ্নে মঙ্গল থাকা মানে হচ্ছে কি? মানে তার হচ্ছে যথেষ্ট সাহস আছে। লগ্নে মঙ্গল আমাদেরকে প্রচুর সাহস দেবে। তেমনি ভাবে মঙ্গল হচ্ছে সেনাপতি, তো কাজেই সাহসটা তখনই সঞ্চার হবে যখন ওয়েল ট্রেন্ড হবে সে। ওয়েল ট্রেন্ড কখন হয়? যখন প্রচুর সংঘর্ষ করে, যখন প্রচুর হার্ডওয়ার্ক করে। তাহলে লগ্নে মঙ্গল থাকা ব্যক্তি, সেটা আহ, লগ্নপতি লগ্নে আছে, তথাপিও তাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে, এবং তবেই তিনি হচ্ছে সাফল্য লাভ করবেন। এবার এটা সপ্তম ভাব হচ্ছে কি? সপ্তম ভাব বৃষ হচ্ছে সে শুক্র। শুক্র হচ্ছে কি আমাদের সৌন্দর্য কারক, বিউটির কারক। কিন্তু সে কিন্তু ব্যস্ত হয়ে আছে। মানে আমাদের হচ্ছে
প্রকৃত সৌন্দর্য আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা হচ্ছে ত্যাগ করতে পারবো। শুক্রের যদি প্রতিচ্ছবি আপনারা দেখেন, দৈত্যগুরু শুক্র, তার হচ্ছে একটা চোখ, ঠিক আছে। কি নিয়ে মানে মাইথোলজিতে অনেক কাহিনী আছে কেন বিষ্ণু তার চোখ কানা করে দিয়েছিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা হচ্ছে দেখছি এক চোখ। আর আপনি যদি লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনাকে একটা চোখ বন্ধ করতে হয়। যখন আপনি হচ্ছে মানে বন্দুক তাক করবেন ট্রেনিং এর সময়, তখন কিন্তু আপনার একটা চোখ বন্ধ করতে হয়। তাহলে এই শুক্র আমাদেরকে নির্দেশ করছে আমরা যদি জ্যোতিষটি শিখতে চাই তাহলে আমাদেরকে একটা চোখ বন্ধ করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আবার এই বুধ, অষ্টমপতি বুধ এবং একাদশপতি বুধ দ্বাদশে গেল। অষ্টম হচ্ছে বলছি যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কি হচ্ছে অতিপ্রাপ্তির যে আপনার ব্যাপার আছে, সৌন্দর্যের প্রতি অতি আকর্ষণ যে ব্যাপার আছে, সেইগুলোকে আমাদেরকে ত্যাগ করে আমাদেরকে বাস্তবধর্মী হতে হবে। যখন আমরা বাস্তবতাটাকে সেই বুদ্ধির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবো তখনই কিন্তু আমাদের পরিবর্তন আসবে এবং আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। তো 5 তারিখের যিনি বুধ ব্যক্তি আসবে, তো তাকে আমরা এটাই বলবো যে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক। তা আপনার যে বুদ্ধি আছে সেই বুদ্ধির মধ্যে অনেক নেগেটিভিটি আছে, ডার্ক এনার্জি মানে হচ্ছে নেগেটিভিটি। সেই নেগেটিভিটি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে পারেন, একাদশ ভাব হচ্ছে বিলম্বে ফলদাতা, তাহলে বিলম্বে অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পরে আপনি হচ্ছে সেই রেজাল্ট আপনার পাবেন। রেজাল্ট কি পাবেন হচ্ছে সাফল্য পাবেন, একাদশ ভাব হচ্ছে সাফল্যের কারক। আবার বুধ এখানে মেবি রেট্রোগ্রেড আছে। আহ, আপনার যেহেতু স্যার আর লিখেছেন রেট্রোগ্রেড আছে, বক্রি আছে। তো বকরি গ্রহ নির্দেশ করছে আমাদের হচ্ছে ফার্স্ট লাইফ, মানে ঋণ, আমাদের পূর্বজন্মের ঋণটাকে নির্দেশ করে বকরি গ্রহ। তো এই যে বুধ বকরি হয়ে আছে, তো বকরি ঋণ তো কোন জায়গায় ঋণ আছে, ওনার হচ্ছে অষ্টম ভাবে ঋণ আছে, একাদশ ভাবে ঋণ আছে। সিনিয়র যে পার্সন আছে সেই পার্সনের সঙ্গে ওনার হচ্ছে দ্বন্দ্ব আছে, এই কারণেই ওনার হচ্ছে শূন্যতা সৃষ্টি হয়েছে। সিনিয়র পার্সনের বক্তব্য উনি শুনতে চান না, এই বুধের যে জাতক। আবার অষ্টম ভাব হচ্ছে ওই যে গোপনীয়তার জায়গা, উনি গোপনীয়তাটাকে শিশুসুলভ আচরণের মাধ্যমে প্রকাশ করে দেন। তা আমাদের কিছু বিষয় আছে, এমন কিছু গোপনীয়তা আছে যেটা প্রকাশ করা যাবে না। তো এই গোপনীয়তাকে ধরে রাখতে হবে। তো এই হচ্ছে একটা বিষয়। আবার হচ্ছে বুধ এখানে রাহুর দ্বারা দৃষ্ট আছে, রাহুর দ্বারা দৃষ্ট মানে হচ্ছে কি, যখনই বুধ রাহুর দ্বারা দৃষ্টি হয় তখন হচ্ছে বুদ্ধি ভ্রংশতা দেখা দেয়। তো এই ব্যক্তির কিন্তু আজকে যে ব্যক্তি আমার কাছে এসেছে যার 5 তারিখে জন্ম, তার মধ্যে বুদ্ধি বংশতা আছে। তো বুদ্ধি বংশতার কারণে কি হবে, তার যে সেন্স বুদ্ধি, বুধের যে বুদ্ধি সেটা হচ্ছে সেন্স। তো সেন্সের ঘাটতি দেখা দেবে। রান্না বান্নার যে চুলার মধ্যে আপনার হচ্ছে ইয়ে আছে, পাতিল আছে, সেই পাতিল একটা কোনো একটা কাপড় দিয়ে ধরে নামাতে হয়, এটা উনি জানে। আমাদের জমা চৌধুরী, ধ্রুব চক্রবর্তী, ওরা জানে যে এটা পাতিলটাকে নামাতে হবে, গরম চুলা থেকে পাতিল নামাতে হবে, কোনো একটা কাপড় দিয়ে ধরে নামাতে হবে। কিন্তু ওই বুদ্ধিভ্রংশতা যখন দেখা যাবে, যখন বুধ রাহুগ্রস্ত হবে, তখন সেই সেন্স থাকবে না। তখন হাত নামিয়ে হাত পুড়ে তখন বুঝতে পারবে যে আমার তো এটা কাপড় দিয়ে নামানো উচিত ছিল, আমি তো অ্যাবসেন্ট মাইন্ডে এটা নামিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে বুদ্ধিভ্রংশতার একটা লক্ষণ। তো 5 তারিখ নিয়ে আমি বললাম, বাকিটা নিরুজ স্যার এবং অন্য যারা আছে একটু বলুন। হ্যাঁ নীরজ স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে নীরজ স্যার হৃদয় কেড়ে নিয়েছেন। কিভাবে কেড়ে নিয়েছেন আপনারা দেখেছেন। যে যে ব্যক্তি মানে উনার ব্যবহার্য মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে, সম্মেলনে উপস্থিত থেকে উনি কাউকে বুঝতে দেননি যে উনি চেয়েছেন সম্মেলনটি সুন্দরভাবে হোক। এখন স্যারের কানে যদি এটি যায় তাহলে দেখা যাচ্ছে স্যার ওটি নিয়ে ব্যস্ত থাকবে, এ জায়গার মানুষের মন ভেঙে যাবে। সেই মন ভাঙতে দেননি। তো কত দৃঢ়তার পরিচয় উনি দিয়েছেন। সেখানে থেকে সেই অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করে আবার সেখান থেকে আমাদের আনন্দ দেওয়ার জন্য পিকনিকে নিয়ে গেছেন। তো সেখান থেকে নিয়ে যে এসে ফিরছেন তাও জানি না। পরের দিন জরুরি মিটিং এ তখন জানতে পারলাম যে এই ঘটনা ঘটেছে। তো নীরজ স্যার একান্ত মানে একাগ্র চিত্তে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে যে সময় দিয়েছে, তো সে ঋণ আদৌ জীবনেও জীবন দিয়েও এটি শোধ হবে না। তো নীরজ স্যারের কাছ থেকে নিউমারোলজিক্যাল ব্যাখ্যা এবং উনার যেহেতু কন্যা লগ্ন, তো উনার কেন এটি সৃষ্টি হলো এই ধরনের কিছু কথা একটু শুনে আসি। স্যার শুরু করেন। গুরুজি, গুরুজিকে প্রণাম। আসলে গুরুজির কাছে কোনো ঋণ নেই। গুরুজির কাছে দায় থাকে, ইষ্টের দায় থাকে। আমি আমার দায়িত্ব কর্তব্যটুকু পালন করার চেষ্টা করছি, সেবা করার চেষ্টা করছি, এবং এই সনাতন রাষ্ট্রের জন্য আমার যা করার, আমার জায়গা থেকে যতটুকু করার ততটুকু করার চেষ্টা করছি, এর বাইরে কোনো কিছু নয়। তো আমি বুধ সম্পর্কে যদি বলি, দেখুন, বুধকে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে
আমরা যে পঞ্চভূতের কথা বলা হয়েছে সেই পঞ্চভূতের মধ্যে অবশ্যই এই বোধ বিদ্যমান। আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের কাজ, সব কিছুর মধ্যে বোধের প্রভাব আছে। সেই বোধকে আমরা নিয়মাবলীতে, যেহেতু জয়ন্ত স্যার একক সংখ্যা 5 নিয়ে আলোচনা করছেন, আমি 14 নিয়ে বলতেছি। সেটা হচ্ছে 1/4 রবি এবং রাহু। আপনারা খেয়াল করলে দেখবেন একজন জাতক, তার ভিতরে বোধের প্রভাব কি আছে। যেহেতু বোধ বুদ্ধির কারক, বোধ বাকশক্তির কারক, বুক প্রেজেন্টেশনের কারক, বোধ আপনার এক্সট্রা অর্ডিনারি গুণেরও কারক। বুধের সাথে শুভ গ্রহের সংযোগ এবং বুধের সাথে অন্য যে গ্রহের প্রভাব গুলো আছে, সেটার উপর ব্যক্তি কোন বিষয়ে তার বুদ্ধির প্রয়োগ করতেছে, সেটা তার আচার আচরণ এবং তার কর্মের মধ্যে পাওয়া যায়। আপনারা খেয়াল করলে দেখবেন যে লেখনী শক্তির একটি বিরাট প্রভাব থাকে বুধের উপর। গবেষণা বোধ, তারপর প্রকাশনা বোধ। তাহলে বোধকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? তাহলে আপনি কোন বোধের জাতক? আপনার ভিতর বোধ কিভাবে কাজ করে? আগে খেয়াল করুন আপনি কোন কাজে বেশি বুদ্ধি প্রয়োগ করেন। আপনারা যে রাস্তার ক্যানভাসারকে খেয়াল করেন, দেখবেন উনি চমৎকার কথা বলে যাচ্ছেন এবং জোরে জোরে মিথ্যা কথা বলে যাচ্ছেন, কিন্তু ওনার কথায় আমরা আকৃষ্ট হচ্ছি এবং মিথ্যাকে সত্য মনে প্রতিষ্ঠিত করতেছেন, এবং তার কথা আকৃষ্ট হয়েই কিন্তু আমরা ওনার দেওয়া প্রোডাক্টটি বা পণ্যটি আমরা কেনার চেষ্টা করতেছি। তাহলে ওনার বোধের প্রভাব ভালো, কিন্তু যে কোনো একটা মেডিসিন গ্রহের প্রভাবে উনি মিথ্যাকে সত্য রূপে উপস্থাপন করে তাদের মন জয় করে নিচ্ছেন। তাহলে সেখানে কার কম্বিনেশন থাকতে পারে? আবার যদি খেয়াল করেন, প্রচুর ব্যক্তি শিল্পের কাজ করেন। আমাদের এখানে প্রদীপ্ত তপন দাদা আছেন, আমাদের সুকান্ত সরকার, উনার প্রতিভার পরিচয় আমরা পেয়েছি। এছাড়াও বিভিন্ন হয়তো আড়ালে অনেক প্রতিভাবান আছেন যারা আমাদের প্রকাশ করেনি। এই যে সুকান্ত বাবুর যে অ্যাক্টিভিটিস এবং প্রদীপ্ত বাবুর যে অ্যাক্টিভিটিস, দুজনের অ্যাক্টিভিটিসে পার্থক্য আছে। একজন লেখনী শক্তি, আরেকজন হচ্ছে বাক শক্তি। দুইটাই কাজ করে বোধ। এই দুইটাই বোধের কাজ। বোধ হচ্ছে সেতু। নিউমারোলজিতে বোধকে বলা হয় ম্যাজিক সংখ্যা। যেখানে বোধের কম্বিনেশন না থাকবে তাহলে তার নিউমারোলজির চার্ট পরিপূর্ণ হয় না। সেখানে কমিউনিকেশনের বিরাট অভাব থাকে। বোধকে যদি আমরা সেতু বলি, তাহলে বোধ কমিউনিকেশন তৈরি করছে। যে ব্যক্তি বেশি কমিউনিকেটিভ, সবার সাথে যোগাযোগ রাখেন, তার বোধের প্রভাব আছে, বোধের প্রভাব বেটার আছে। যারা মার্কেটিং জব করেন, তার বুদ্ধির প্রভাব থাকতেই হবে, কারণ এখানে তার বাকশক্তি কাজ করতেছে, তার বুদ্ধি কাজ করতেছে। 14 তারিখের বুধ, রাহু এবং বুধ, এরা অনেকটাই খেয়াল করে বললে দেখবেন একটু বুধের একটা নেগেটিভ ইফেক্ট আছে। আমি 14 তারিখের জাতকের ভিতরে এটা পেয়েছি। সেটা হচ্ছে একটা আহ কি বলা যায়, নির্বোধ সততা। সততা আছে কিন্তু নির্বোধ, যে সততার কোনো মূল্য নাই, যে সততার কারণে সে ডুবে যাচ্ছে, তবুও বলতেছে আমি কথা দিছি, আমাকে সেটা রাখতেই হবে, কিন্তু সে ডুবে যাচ্ছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। সেই যে রাহু এবং রবির কম্বিনেশন, রবি তার ভিতরে যে ইগো সৃষ্টি করছে, সেই রবির ইগোকে, তার সততাকে, তার ব্যক্তিত্বকে ধরে রাখতে গিয়ে সে বোধের সৃষ্টি করছে। সেই বোধ ইগোয়েস্টিক বোধ, সেখানে তার ইগো থাকবে। আবার যদি আপনারা খেয়াল করেন, আপনারা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনে বুধ একটা বিরাট বিষয়। বুধ যদি না থাকে আপনি গবেষণায় যেতে পারবেন না, আপনার ভিতরে প্রশ্ন জাগবে না। বুধ শুধু প্রশ্ন তৈরি করে, বুধই প্রশ্ন তৈরি করে, কারণ বুধ বালক। আপনারা যদি নিজেদের বাচ্চাদেরকে খেয়াল করেন, সেটাই দেখতে পারবেন যে বাচ্চা অবিরত প্রশ্ন করতেছে, আর আপনি অভিভাবক হিসাবে তাকে উত্তর দিয়ে যাচ্ছেন, উত্তর দিতে হচ্ছে।
কারণ তার ভিতর প্রশ্ন যাচ্ছে এবং সেই প্রশ্নগুলা অনেকটা সে বুঝে করে, অনেকটা না বুঝে করে। কারণ এই প্রশ্নটা তৈরি করে বুঝ, রেজাল্ট দেয় বৃহস্পতি, জবাব দেয় বৃহস্পতি, জবাব দেয় শুক্র বা আদার্স আদার্স একটা গ্রহ, কিন্তু প্রশ্ন তৈরি করে বুঝ। এই প্রশ্ন থেকে কিন্তু সৃষ্টি হয়, এই প্রশ্ন থেকে তত্ত্ব বেরিয়ে আসে। এই যে বালক সুলভ চপলতা, বাক শক্তি, এই আপনার শিল্প, সংস্কৃতি, সবকিছুতে বুদ্ধের যখন সুস্পষ্ট এবং পজিটিভ প্রভাব থাকবে, সেই ব্যক্তির তার কার্যক্রম সবসময় প্রেজেন্টেবল হবে। সে চাইবে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করতে, এক্সট্রা কিছু না করলে তার মন ভরবে না। আমাদের গুরুজিকে যদি দেখেন আপনারা, ওনার আজকে নিউমারেটে আমি খেয়াল করলাম যে গুরুজি বললেন যে আমার ভুলটা কেন হলো। দেখেন, আমরা আজকে নিউমারোলজিতে পেলাম আজকে 21 তারিখে, 3 পেলাম, তার সাল মাস যোগ করে পেলাম 5, বুধ পেলাম, তারপর পেলাম শুক্র, বার হিসাবে শুক্র, শেষ শেষে পেলাম আমরা চন্দ্র। আমরা দেখি যে বুধ শুধুমাত্র চন্দ্রকে শত্রু মনে করে, আর কাউকেই মানে আর কারোর সাথে কমফোর্টেবল সে না। কিন্তু বৃহস্পতি কিন্তু বুধের চপলতাকে সহ্য করতে পারে না। আর বুধ ইমোশন সহ্য করতে পারে না, বুধ লজিক্যাল। এই যে শত্রু মিত্রের যে একটা চক্র, এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম আছে। বৃহস্পতি বুধের চপলতাকে সহ্য করতে পারতেছে না, আবার বুধ চন্দ্রের ইমোশনকে, অযথা ইমোশনকে সহ্য করতে পারছে না। অলওয়েজ লজিক্যাল, লজিক থাকতে হবে ভাই, লজিক ছাড়া হবে না কোনো কিছু। তো বুধকে আমরা এইভাবে প্রত্যেকটা মানুষের ভিতর তার আচরণ দেখলে জাজ করতে পারবো। এই বুধটা আমি মনে মনে করি এই যে এই গুরুজির যে ভুলটা আজকে হয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত যে ভুল, সেটা হচ্ছে হয়তো এই চন্দ্র এবং বুধের কম্বিনেশন হয়। আমি ব্যক্তিগতভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক। আমার বুধ চন্দ্রের সাথে আহ, যেহেতু চন্দ্র বুধের নক্ষত্রে আছে, তো সেই হিসাবে আমি নিজেকে অনেক সময় জাজ করতে গিয়ে দেখি যে অযথা ইমোশন আমার অনেক ক্ষতির কারণ হয়, অনেক ভুলের কারণ হয়। তো সেই ক্ষেত্রে 14 তারিখের বুথকে আপনারা বা ওভারঅল বুথকে আপনারা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে জাজ করতে পারবেন। যেমন সহজেই মিশে যাওয়া, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি সহজেই মিশে যাওয়া বুধের ভালো প্রভাব আছে। কিন্তু বুধটা কতটুকু ভালো, এই বুধটা তার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে নাকি নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবে, সেটা বোঝার ক্ষমতা কিন্তু অনেকে নেই। অনেক বাচ্চা দেখবেন একটা চকলেটের প্রলোভনে পরে অপহরণ হয়ে যায়। তাহলে বুধ, এই বুধকে জাজ করতে হবে আদার্স কম্বিনেশন। 23 তারিখের বোধ কিশোরীদের জন্য রাখলাম, উনি 23 তারিখের বোধ ব্যাখ্যা করবেন। তো আমি বোধের ব্যাপারে এই বিষয়টা আমি প্রত্যেকে আসলে প্রত্যেকের ভিতরে বোধটাকে যাচাই করি। আমি জানি বোধ একটা শক্তিশালী গ্রহ, বোধের কম্বিনেশন না থাকলে কোনো কাজই সুসম্পন্ন হয় না। এই বুদ্ধির প্রয়োগটাকে করতে হয়। যে যে পেশায় যে কাজে বুদ্ধির প্রয়োগ করে, আপনারা ওইটা খেয়াল করবেন, বুদ্ধির যেখানে সে প্রয়োগ করতেছে, তাইলে ওই গ্রহের সাথে তার বা ওই ভাবের সাথে তার বোধের কম্বিনেশন আছে।